ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ রাসেল ভাই। আমারও কি অবস্থা, মানে শরীর খুবই খারাপ, তারপরও আপনাকে মানা করতে পারিনি রাসেল ভাই, চলে আসবে। তো রাসেল ভাই, যেটি ঘটনাটি বলবো আগে, সেটি হচ্ছে আপনার গাজীপুরের একটি ঘটনা। আজ থেকে অনেকদিন আগের ঘটনা, প্রায় 18 বছর আগে, 1997 সালের দিকে। তো আমি যার ঘটনা বলবো তিনি হচ্ছেন একজন ইলেকট্রিশিয়ান রাসেল ভাই। আচ্ছা। তো তার নাম জহির। যেদিন ঘটনাটি ঘটে সেদিন, ওই দিন প্রচন্ড গরম। তো হঠাৎ করে একটি ছেলে আসলো। তো সে দোকানেই বসেছিলেন, সে অন্য একজন দোকানে চাকরি করতেন আর কি। তো ছেলে এসে বলল, ভাই আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই, আপনাকে যেতে হবে। আচ্ছা। প্রথমে আমতা আমতা করলো যে আমি যাবো না, এখন কাজ আছে, অন্য পাশে যেতে হবে। তারপরেও তাকে যেতে হলো অনেক জোরাজোরি করবার পর। তো প্রায় হাফ মাইল দূরে, ওই জায়গা থেকে হাফ মাইল দূরে যাওয়ার পরে ওই বাড়িতে অলমোস্ট একটি চারিপাশে গাছগাছালি, একতলা বাড়ি রাসেল ভাই। তো ওনাকে নিয়ে গেল একটি রুমের ভেতরে, এবং রুমের ভেতরে এটাকে ডিবি রুম বলে, ডিস্ট্রিবিউশন বোর্ড রুম বা কিছু একটা। সে ওই জায়গায় যাওয়ার পর দেখলো যে অনেক বড় একটা বোর্ড, ইলেকট্রিসিটির অনেকগুলা তার। কিন্তু কথা হচ্ছে যে অনুযায়ী তার বা এতগুলা বোর্ড, ওই অনুযায়ী বাড়ির না, একতলা একটা সিম্পল বাড়ি। তো দেখা গেল যে ওই ছেলেটি তাকে বললো যে আপনি দেখেন কি হয়েছে, বাসায় তো ইলেকট্রিসিটি নাই, আশেপাশের বাড়িতে সব ঘরে ইলেকট্রিসিটি আছে। তো সে প্রায় 45 মিনিট ধরে সব চেক করলো, দেখলো যে সবকিছু ঠিক আছে। তার কাছে মনে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমার ঠিক করার মতো কিছুই নাই, মানে নষ্ট কিছুই হয় নাই। সে দেখছে ওই বাড়ির লাইট টাইট সবই চলছে। হঠাৎ করে একটা বিকট আওয়াজে সে যে রুমে ছিল সেই রুমের দরজাটি লাগিয়ে যায়। এরপরে যে এই যে ধাক্কা শুরু হলো, এইটি ঘন্টা পার হয়ে গেল, কিন্তু কেউ দরজা খুলছে না। এমন হতো যে কেউ মানে কেউ যে ইচ্ছা করে করেছে, এটা তার কাছে প্রথমে মনে হচ্ছিল এটা কেউ শত্রুতামি করে তার সাথে করেছে। তো অনেক ধাক্কাধাক্কি করবার পর, মানে কারো কোনো মানে সারা শব্দ নাই, ওখানে আশেপাশে কেউ হেঁটেও যাচ্ছে না যে অ্যাকচুয়ালি সে দরজাটা খুলে দিবে। অনেক চেষ্টা করলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা, সকালবেলায় তিনি বাসায় আসেন, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তারপরও দরজা খোলার মতো কাউকে সে খুঁজে পেলেন না। এবং পুরো বাড়িটা তার কাছে অন্ধকার হতে লাগলো। তার কথা হচ্ছে যে ওই বাসায় একটা মানুষও কি নাই, যে ইলেকট্রিসিটি কমপ্লেন করে গেল ছেলেটা, একটা মানুষও কি নাই আমার দরজাটা খুলবার জন্য। সে অলমোস্ট টায়ার্ড হয়ে গেছে রাসেল ভাই, তার হাত ব্যথা হয়ে গেছে দরজা ধাক্কাতে ধাক্কাতে। অনেক জোরে দরজা লাথি পর্যন্ত মারে, এবং অনেক কিছু খোলার চেষ্টা করে যে এটাতে ভাঙা যায় নাকি দরজাটা, কিন্তু কোনোভাবেই সে লকটা খুলতে পারেনি। রাত তখন 10টা বাজে, না খাওয়া অবস্থা, একদম কোনায় সে চুপ করে বসে আছে। এমন সময় তিনি একটা লোককে তার বারান্দা, মানে ওই জানালা, ওখানে যে জানালাটার সামনে তার অবস্থা দেখতে পায়। সে ভাই আমার দরজাটা খোলেন, মানে সে খুব কাকুতি মিনতি করে দরজাটা খোলার জন্য, কিন্তু ওই লোকটি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের কিছু জিজ্ঞেসও করছে না। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে লোকটি আস্তে করে হেঁটে চলে গেল। তো জানালা দিয়ে হাত বাড়িয়ে অনেকবার চেষ্টা করবার পর লোকটাকে দরজা খোলাতে পারেনি। এরপরে সে আরো বেশি চিল্লাচিল্লি করতে থাকলো, ওই লোকটাকে বারবার ডাকতে থাকলো, কিন্তু কেউ আসলো না। রাত তখন 2টা। হঠাৎ করে ওই ইলেকট্রিক বোর্ডের মধ্যে আগুন ধরে যায় রাসেল ভাই। তো হঠাৎ করে আগুন ধরে যায়, এবং আগুন মানে ধরার পর কিছুক্ষণ পর হঠাৎ করে নিভে যায়। এবং আশ্চর্যজনক যে ওই রুমের মধ্যে আগুন ধরার পরও তেমন কাউকে সে দেখতে পাচ্ছে না, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। সে অনেক জোরে চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই রুমে আগুন ধরে গেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আগুনটা হঠাৎ করে নিভে গেছে। সে দেখছে যে তার সাথে যা ঘটছে সেটা টোটালি আনবিলিভেবল। এত রাতের বেলা হঠাৎ করে দেখে যে সে মানে তার নিজের অজান্তে কখন ঘুমিয়ে পড়ে তিনি জানেন। এরপরে সকালবেলা রাসেল ভাই, কিন্তু আশ্চর্যজনক সেটা সকালবেলা না, তার কাছে মনে হচ্ছে এখন তো সকালবেলা হয়ে যাওয়ার কথা, তার ঘড়িতে সকাল 8টা বাজার কথা, কিন্তু পুরো বাড়ি অন্ধকার, ওখানে আশেপাশে কোনো আলো নেই। তার কাছে মনে হতে থাকে যে আমি আসলে কোনো মানে আমার কাছে মনে হয় না আমি যে জগতে আছি সেই জগতে আমি আর নাই, অন্য জগতে চলে আসছি কিনা আমি জানি না। আমি এত ভাবে ডাকছি, তো কারো কোনো সারা শব্দ নেই। তার ঘড়িতে তখন 3টা বাজে, কিন্তু আশেপাশে তখনও কোনো আলো হয়নি। এবং তারই কি মনে হচ্ছে যে এটা কি আমি কোনো স্বপ্ন দেখছি বা কিছু। হঠাৎ করে দেখলো তিনি একটা মেয়ে মানুষকে তিনি দেখলেন, এবং মেয়েটি এত লম্বা যেতে তিনি তার ভাষ্য মতে যে এত লম্বা মেয়ে আমি কখনো দেখি নাই। এবং তার জানালার সামনে আবারও ঠিক আগের মানুষের মতো সেম ভাবে দাঁড়িয়েছিল। সে অনেক চেষ্টা করলো, কিন্তু কাউকে খুঁজে পেল না। ঘড়িতে যখন 2টা বাজে, ঠিক আগের দিনের মতো, ওই সময় তিনি দেখতে পেলেন যে যেই ছেলেটি তাকে ডেকে নিয়ে এসছে সেই ছেলেটি তার বাইরে দাঁড়িয়ে আছে, এবং বাইরে দাঁড়িয়ে এসে তার গলাটা খুব জোরে চেপে ধরে। তিনি জানালার পাশে দাঁড়িয়েছিল।
এবং তিনি কথা বলতে পারছিল না, এত জোরে তার গলা চেপে ধরেছে। আমাকে এখনই তার মানে সে ধরে নিয়েছে যে সে এখানে মারা যাবে। অনেক চেষ্টা করলো বাঁচার জন্য। হঠাৎ করে দেখলো যে তার গলাটা ওই ছেলেটি ছেড়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে ছেলেটিও মানে একদম ভ্যানিশ হয়ে যায়। পরের দিন সকালবেলা আবারও সেই বৃথা চেষ্টা, তার যখন ঘুম ভাঙে, কিন্তু যে শক্তি নিয়ে সে এখানে এসেছিল সেই শক্তিটা আর থাকলো না। সে অনেক চেষ্টা করে ডাকার দরজা খোলার জন্য। অটোমেটিক্যালি একটা লোককে সে পায় এবং সে এতদিন মানে 2 দিন ধরে যে অবস্থায়, তার ডাকার মতো শক্তি নেই। যখন তিনি একটা লোককে পেল, ওই লোকটাকে বললো যে ভাই, আমি অবস্থা খুব খারাপ, আমি এই জায়গায় আটকা পড়ে আছি, দরজাটা খুলে দেন। পরে এই লোকটি দরজাটা খুলে এবং দরজা খোলার পর বলে যে ভাই কি হয়েছে? বলে ভাই, আমাকে একটা ছেলে নিয়ে এসেছিল এই বাসার মধ্যে, আমি 2 দিন ধরে আটকা পড়েছিলাম। তখন তাকে নর্মাল করে এবং খাওয়া দাওয়া করে সে নর্মাল হয়। পরে হঠাৎ করে ঠিক পরের দিনই ওই বাড়িতে পুলিশ আসে এবং পুলিশ আসার পর তিনি যে জিনিসটা হয় যে ওই বাড়িতে জানতে যায় আসলে কি হয়েছিল, কারণ ওই বাড়িতে সে আটকা পড়েছিল 2 রাত আর কি। ওই পুলিশ দেখা যায় যে একটি ছেলের লাশ বের করতে থাকে বাড়ি থেকে এবং সে যখন কাছাকাছি যায় দেখে যে এটি সেই ছেলের লাশ যে ছেলেটি তাকে বাসা নিয়ে যায়। তো পুলিশ কেস হওয়ার পরে ঘটনাটি পরে জানতে পারে যে ওই ছেলেটিকে ওই জায়গায় মার্ডার করে চলে যাওয়া হয় এবং তার সাথে মানে তার কি সম্পর্ক উনি তো কিছুই জানতেন না। তাহলে ওই ছেলেটি কেনই বা তাকে দেখা দিল বা কেনই তাকে ওই বাসায় নিয়ে গেল এবং 2 দিন আটকে রেখে এই কষ্টটা হলো তার, তিনি জানেন এবং তিনি ঘটনা কখনো খুঁজে বের করতে পারেনি। এটাই ছিল আসলে ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন শিমুল, অনেকদিন পর তিনি শুনছেন, ওয়েলকাম ব্যাক। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সবুজ SMS করেছেন পটুয়াখালী থেকে এবং আজকের স্টোরি গুলো তার কাছে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি নীল SMS করেছেন আরাহাত। এছাড়াও SMS করেছেন আমাদের নাইম, সাইম, মনির, সুজন, মিঠু আমাদের SMS করেছেন আমাদেরকে শুভ ফেনী থেকে। এছাড়াও নাইম আমাদের SMS, FM রিপন আমাদের SMS করেছেন, শুভ ইংলিশ রোড থেকে আমাদের SMS করেছেন। ফার্স্ট স্টোরিটা অনেক ভালো ছিল। এছাড়াও দেখতে পাচ্ছি তানজিম আমাদের SMS করেছেন, আজকে ভূত FM শুনছেন ফার্স্ট। ওকে, ওয়েলকাম টু ভূত FM। আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। সিদ্দিক জুরাইন থেকে আমাদের SMS করেছেন, সাইদুর রহমান মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, সাদিয়া, দিবা এবং সাথী আমাদের SMS করেছেন, তারা 3 জন মিলে শুনছেন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি SH আবরার SMS করেছেন, গোলাম রাব্বি ফ্রম মেটফোর্ড। এছাড়াও সায়েন্টিস্ট জহুর আমাদের SMS করেছেন আমাদের কবির। এছাড়াও আসাদুল আমাদের SMS করেছেন রায়হান, SMS করেছেন লিমন, শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর থেকে। এবং আমাদেরকে তিনি লিখেছেন যে ডক্টর আলিফ বাবু ভাই এবং ফারনান, এবং এই কম্বিনেশনটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। যারা SMS করছেন, আমাদের SMS করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতেন 9840 নাম্বারে। আমাদের ইমেইল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আজকে ইমেল পড়তে যদিও আমার খুব কষ্ট হবে, সুতরাং ইমেইলের মধ্যে যাব না, আমরা ঘটনাতেই যাব এবং কিছু কিছু করে চেষ্টা করবো আপনারা ফেসবুকে যা লিখছেন, আপনারা যে সমস্ত কমেন্ট করছেন সেগুলো পড়বো এবং সেগুলো পড়ার জন্য পরে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। লিখেছেন আই লাভ ভূত FM, শুনছি ওমান থেকে। থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে আমাদের এখানে লিখেছেন তিনি। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুনছি ভূত FM, মাই ফেভারিট শো। আনিশা জাহান লিখেছেন। এছাড়াও লিখেছেন পিয়াল, অসম লাগছে তার কাছে, আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি। শাহানুর সোহাগ, আই লাভ ভূত FM। এছাড়া খায়রুল ইসলাম ফার্স্ট স্টোরিটা সম্পর্কে লিখেছেন, তার কাছে অবশ্য তেমন ভালো লাগেনি। শৈলী আক্তার মুক্তি আমাদের লিখেছেন, SMS করেছেন আমাদেরকে এখানে লিখেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আদাউর শিশির তিনি লিখেছেন আমাদের এখানে, সুজন লিখেছেন লিটন হোসাইন, আব্দুল্লাল মামুন সহ আরো অনেকে। আপনি যদি ফেসবুক পেজে আসতে চান তাহলে চলে আসুন www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে। এছাড়াও আমাদের আরো একটা পেজ রয়েছে www.facebook.com/bhutfm.russell, যেখানে আমাদের ছবিগুলো পোস্ট করা হয়েছে আজকের অতিথিদের। সেখানে এসে আপনি কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন আপনার মতামত। আমরা চলে যাব সরাসরি পরবর্তী ঘটনায় এবং সেই ঘটনাটি নিয়ে আসছেন বাবু ভাই, তার সাথে কথা বলবো এবং এর পরপরই ফারহান আসবে। সো মাঝখানে আমরা
এটা ভয়ের ঘটনা শুনে হ্যাঁ ফেললাম। রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই কাহিনীটা রাসেল ভাই আপনার ধানমন্ডির একটা কাহিনী। ওকে। কাহিনীটা আমাকে পাঠিয়েছেন শুভ্রা। হুম সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। হুম। এটা হচ্ছে তার স্কুল লাইফের একটা কাহিনী। তো কাহিনীতে চলে যায় রাসেল ভাই। জি প্লিজ। শুভ্রা যখন স্কুলে পড়ে তখন সে ক্লাস 9-এ পড়ে। এই সময় ও নানা বাড়িতে মুভ করে আসে। নানা বাড়ি হচ্ছে ধানমন্ডিতে। আচ্ছা। ধানমন্ডির আপনার মাঝামাঝি একটা জায়গায়, নাম্বারটা বলবো না, হ্যাঁ, যেখানে মানে ধানমন্ডির শুরুতেও না শেষও না, আচ্ছা। এরকম একটা জায়গায়। এখন পর্যন্ত সেই বাড়িটা আপনার মানে কোনো কনস্ট্রাকশন ওরকম হয়নি, আচ্ছা। এখনো পুরোনো চেহারায় আছে আর কি। হুম। যাই হোক, ওই বাসায় যখন মুভ করে আসে ওকে থাকতে হবে কিছুদিন, কারণ ওর মা ইমিগ্রেন্ট ভিসায় বিদেশ চলে যায়। কোনো একটা কারণে ও যেতে পারেনি, ওকে 2-3 বছর থাকতে হবে ওখানে, আচ্ছা। এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো ওখানে যখন থাকা শুরু করে সে, প্রথম দিকে নানা বাসায় এসে বেশ ভালোই লাগে। বেশ বড় বাসা, বাসার পাশে একটা লনের মতো আছে যেখানে ফুল গাছ লাগানো হয়, আর বেশ বড় বড় রুম, হ্যাঁ, তো ওর ভালোই লাগে। তো যখন থাকে প্রথম কয়েকদিন, তো থাকার পরে একটা জিনিস সে অ্যাবনর্মাল জিনিস সে মানে খেয়াল করে যে ওর নানা সন্ধ্যার পরে মানে নিজের একটা আলাদা কক্ষ আছে সেখানে চলে যায়, এবং সেখানে কোনো মানুষের আপনার মানে সাথে দেখা হয় না, মিটিং হয় না। সেই মিটিং এ মনে করেন যে সেখানে নানা রুমের মধ্যে মনে হয় যে সন্ধ্যার পরে কারোর সাথে কথা বলে, এবং কেমন একটা মানে শব্দ ভেসে আসে রুমের ভেতর থেকে আর কি। তো এটাও কয়েকদিন খেয়াল করেন। তো নানিকে জিজ্ঞেস করে যে নানি কি ব্যাপার, কি বলতেছে। নানি বলতেছে, না তুমি এটা নিয়ে মাথা ঘামো না, তোমার নানা করে, ওখানে তোমার নানার কিছু পার্সোনাল মিটিং হয়, এই হয়, তুমি এর যেও না। তো শোনে। তো যেহেতু স্কুলে পড়াবে, ওর কিছু কিউরিয়াসিটি থাকে। তো একদিন রাতের বেলা ওর নানা ওখানে গিয়েছে, তখন রাত হয়ে গেছে, আপনার প্রায় 11টা বেজে গেছে, এরকম একটা সময় নানা রুমে গেছে। তো ও ওখানে আসে ডাইনিং স্পেসে। তো হঠাৎ করে ওর মনে হয় যে নানা কি করতেছে, এবং রুমের ভিতরে তো মনে হচ্ছে একাধিক মানুষ কথা বলতেছে, মানে গলা, মানে একজনের বেশি গলা, এবং গম গম গলা। তো ও হেঁটে যায় ওই সিঁড়ি বেয়ে উঠে যায় দোতলায়, উঠে নানার যে ডুপ্লেক্স টাইপের বাসা আর কি, উঠে নানা যে রুমটায় বসে ওখানে যে ও আস্তে করে দাঁড়ায় সামনে। তো মনে হচ্ছে দুজন মানুষ কথা বলতেছে, ও নানার গলা এবং আর একটা গলা। তো সে করে কি কান পেতে কথাগুলো অস্পষ্ট, নানা যেটা বলতেছে সেটা স্পষ্ট কথা, আর ওই পাশ থেকে যে কথাটা আসছে অস্পষ্ট, কিন্তু মনে হচ্ছে ভারী কোনো পুরুষালী গলায় কথা হচ্ছে। তো ও চিন্তা করে কার সাথে কথা বলতেছে এত রাত্রে নানা, একবার ভাবে কোনো মিটিং, কেউ আসছে, আবার ভাবে না, এরকম করে সে চলে যায়। তো পরদিন ও নানিকে বলে যে নানি, এরকম রাতের বেলা এরকম শুনি, এরকম নানা কার সাথে জানি, বলে তোমার মানা করছি, খবরদার তুমি এদিকে যাবো না। কেন যাবো না, মানে তার মনে কিউরিয়া, কেন যাবো না, বলে যে না যাবা না, তোমাকে না করছি কেন যাবা না, ভালো না, তোমার নানা অনেকের সাথে মিটিং করে, বাইরের মানুষ আসে, কি দরকার তুমি যাবা। এনিওয়ে, তো ও ঘুমায় আছে একদিন ওর রুমে যথারীতি। একদিন রাতের বেলা ও খেয়াল করে, মানে ঘুম ভেঙে যায় আর কি। ঘুম ভেঙে গেলে ও খেয়াল করে ওর যে দরজা, বাসার যে দরজার নিচ দিয়ে কে যেন, মানে আপনার মনে হচ্ছে পা হেঁটে হেঁটে যাচ্ছে আর কি, পায়ের ছায়া দরজার নিচ দিয়ে যাচ্ছে, একবার ওই পাশে যায়, একবার এরকম আসে। এই জিনিস কিন্তু আমার নিজের চোখে আমি দেখছি রাসেল ভাই, আপনাকে আমি বলেছিলাম, হ্যাঁ, যে আমি একটা বাসায় ছিলাম কিছুদিনের জন্য, মোহাম্মদপুরে ভাড়া থাকতাম, ওই বাসাও কিন্তু এই জিনিসটা হতো। এর জন্য ওর কাহিনীটা আমার কাছে মজা লাগছে, ইন্টারেস্টিং লাগছে এখানে। তো বলতেছে দরজার নিচ দিয়ে এরকম পা হেঁটে হেঁটে যায়। তো ও চিন্তা করো ওর বাসার দরজা নিচ দিয়ে পা হেঁটে হেঁটে, হ্যাঁ, মানে এই জিনিসটাই খুব অদ্ভুত কিন্তু, এবং এই মুহূর্তেও কেউ যদি এই জিনিসটা এক্সপেরিয়েন্স করে তাহলে কেমন লাগবে, শুধুমাত্র পাটাই দেখা যায়, রাইট? পাটার মানে বোঝা যাচ্ছে যে পা একটা ছায়ার মতো, পা মানে স্টেপ ফেলে ফেলে যাচ্ছে ঠিক দরজার ফাঁক দিয়ে আর কি। আচ্ছা। তো এই জিনিসটা আমি নিজে দেখেছি, তো এর জন্য আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে। এবং আমার ক্ষেত্রে আমি যখন গেট খুলছিলাম কেউ ছিল না ওই পাশে, মানে ইট ওয়াজ ভেরি মানে হরিফিক। তো ওর ক্ষেত্রে ও দেখে এরকম পা হেঁটে হেঁটে যায়, তো ও চিন্তা করে যে কে যাচ্ছে গেটের এই পাশ থেকে, রাতের বেলা কি কেউ উঠছে, তো ও গুনতে থাকে, একবার গেল, দুইবার গেল, এরকম আসলো, এবং দেখে যে এটা কন্টিনিউয়াসলি হচ্ছেই, মানে যাচ্ছে। তারপর ও মানে কিছু মনে না করে আবার শুয়ে পড়ে, সাহস হয় না আর কি, যেহেতু মানে ওর বয়স কম, ওরা সাহস হয় না ওখানে যাওয়ার, শুয়ে পড়ে। এবং এর পরে কয়েকদিন সে খেয়াল করে যে শুধু দরজার ওখানেই না, তার যে মানে পাশের যে জানলা, বাসার মাথার কাছে একটা জানালা ছিল, ডান দিকে একটা জানালা ছিল, ও ফিল করে যে জানালার পাশ থেকে ছায়া দেখা যায়, মানে সামথিং ইজ মুভিং, সার্কেলিং দ্য রুম, মানে রুমের চারপাশ দিয়ে সার্কেল করতেছে কেউ, আচ্ছা, অ্যাজ ইফ লাইক মানে এনি সিকিউরিটি গার্ড ইজ লাইক পেট্রোলিং দ্য রুম, এরকম একটা ব্যাপার।
তো ও এই জিনিসটাই কেউ ভয় পেয়ে ওর নানিকে বলে যে নানু আমি তো এখানে ঘুমাই, আমি ঘুম ভাঙা ইদানিং আমার ঘুম ভেঙে যাচ্ছে রাতে, আর আমি দেখতেছি ওই দরজার সামনে যেরকম দেখছি বাস থেকে, তো নানু বলে কি এটা নিয়ে তুমি টেনশন করো না, তুমি ঘুমাও। আচ্ছা তারপর নানুরে বলে কি এরকম ছায়া তোমরা এরকম বলছো, আমার সাথে কেউ ঘুমা, বলে ঘুমানো লাগবে না, তোমার রুম পাহারা দেওয়া হয়। আচ্ছা তখন সে বলে আমার রুম পাহারা দেয়, বলে হ্যাঁ তোমার রুম পাহারা দাও, তুমি ঘুমাবা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এনিওয়ে, তো পরবর্তীতে তার এক খালা তাকে বলে একদিন সকালবেলা, মানে কথা খালার সাথে গল্প, বলে আব্বার কাছে তো জিন আছে, আব্বা তো জিন পালে, এই জিনটা সবসময় আমাদের বাসা পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়, আমাদের অনেক কি হয়ে যায়। তো শুনে সে খুব মানে ইন্টারেস্টেড হয়ে যায়, যে ব্যাপারটাকে আবার ভয় পায় একসাথে, যে না আমি মানে এটা কি দেখতেছি এসে। তো ও ভয় পায় এবং ওর পর থেকে ওর খালাকে নিয়ে এসে রাখা শুরু করে রুমে, ছোট খালাকে, যে না আমি একলা শুবো না, খালার সাথে ঘুমায়। এবং ওরা একটু ইউজ টু হয়ে যায় ব্যাপারগুলোর সাথে, ঠিক আছে, যে এই ধরনের আজব আজব ঘটনা ঘরে ঘটে, মানে এটা আমাদের বাসায় ঘটবে এটা সাথে ইউজ টু হয়ে যায়। তো প্রবলেম হয় যেটা, তার 2-3 বছর পর ওর নানা মারা যায়, ঠিক আছে, 2 থেকে 3 বছর পরে। তো মারা যাওয়ার পর যেটা হয়, এরপর থেকে ওরা ভয়ঙ্কর সব জিনিস ঘটা শুরু করে ওদের বাসায়। আচ্ছা যেমন ও নানা যেদিন মারা গেল হুম। সেদিন রাত্রেবেলা ওরা শুনতেছে যে বাসার পেছনে মনে হচ্ছে একদল মানুষ হু হু করে কাঁদতেছে, এবং মানে খুব মানে ভয়ঙ্কর রকম একটা সুর, মানে সুরটা মানে খুব মানে অতিলৌকিক সুর, মানে মানুষ যেভাবে কাঁদে রেগুলার না মানে Regular না। ন্যাচারাল না হু হু করে কাঁদতেছে। আচ্ছা। হ্যাঁ, তো ও শুনতেছে, ওর খালাকে বলতেছে, মানে গা চেপে ধরছে অন্ধকারের ভিতরে, যে খালা দরজার বাইরে আন্টি কে কাঁদতেছে এরকম আচ্ছা পাশে। তখন বলছে, খালাও ভয় পেয়েছে, ওই চেপে ধরে বলছে চুপ করে থাক, কথা বলো না। তো ওরা সারা রাত এই কান্নার শব্দ শুনে, ঠিক আছে। আচ্ছা তো এবং তার 2 দিন পর থেকে যে প্রবলেম গুলো হওয়া শুরু করে, হঠাৎ করে দেখা যায় ওদের যে ডাইনিং স্পেস, ঘুমায় আছে রাত্রেবেলা, ধুম করে কেউ কিছু ফেলে দিছে টেবিলের উপর থেকে, আচ্ছা তারপর ফ্রিজের উপর থেকে কিছু ফেলে দিছে, এই ধরনের শব্দগুলো পাওয়া শুরু করে। এবং পরবর্তী যেই দেখে আসলেই সত্যি কথা জিনিসপত্র পড়ে আছে, ঠিক আছে। হুম এবং ঠিক মাসখানেকের মাথায় ওর প্রবলেম হওয়া শুরু হয়, কেন ও আলটিমেটলি এর মধ্যে একলাই শোয়া শুরু করছিল। হুম ওর প্রবলেম গুলো হওয়া শুরু হয়, যেমন ও ঘুমাচ্ছিল একদিন, ও আপনার দেখতেছে ঘুমের থেকে হঠাৎ করে ঘুম হয়ে গেছে, দেখতেছে ওর পায়ের কাছে একটা ছায়া দাঁড়ায় আছে, আচ্ছা এবং ছায়া মূর্তিটা প্রায় বেশ বেশ লম্বা টাইপের দাঁড়ায় আছে, এবং রুমের টেম্পারেচারটা আস্তে আস্তে আপনার কমে যাচ্ছে, মানে যেই টেম্পারেচারটা থাকার কথা হুম এভারেজ একটা দিনে, মানে সেটার থেকে অনেক কমে যাচ্ছে, এক পর্যায়ে শীত লাগার অবস্থা। তো ও ভয়ে পুকড়ায় দিয়ে আপনার চাদর নিয়ে শুয়ে আছে, দোয়া পড়তেছে, এক সময় দেখে না। তারপরে আরেকদিন যেটা হয়েছে, ও শুয়ে আছে, হঠাৎ করে ফিল করে যে ওর পায়ের কাছে হুম কিছু একটা, মানে আপনার টাচ, একজনের টাচ। তো ফার্স্টে চিন্তা করে কি খালা শুইতে আসছে নাকি, অনেক সময় আসছিল ওর আন্টি এসে শুয়ে থাকতে পারে। আচ্ছা তো ও বলতেছে যে কি আন্টি তুমি আসছো এসেই, তো দেখে কোনো উত্তর নাই, দেখে পায়ের টাচটা আস্তে আস্তে শক্ত হয়ে গেছে, মানে ভেরি হার্ড গ্রিপ, পাটা চেপে ধরছে বেশ শক্ত করে, সব অবস্থা। তো তাড়াতাড়ি উঠে বসে হাতটা ধরে, দেখে হাতটা চিকন একটা লোমশ হাত, মানে খুব চিকন কিন্তু লোমশ একটা হাত। চিৎকার করে ওঠে, হুম মানে ঘুম ভেঙে যায়, এবং বাসার ওই যে আন্টি টান্টি আসে, এসে বলে যে এরকম। তো ওর যে ছোট খালা, সেও এই ধরনের কিছু প্রবলেম ফেস করতেছে, যেমন বাথরুমে যে কাজের মেয়ে দেখছে, যে বাথরুমের মধ্যে দেখতেছে যে ওর যে নানা বাথরুমে গেটের সামনে বসে আছে, কাজের মানুষটা বেরিয়েছে অন্ধকারে করিডোরে, বেরোয় দেখে যে বাথরুমের কোনায় নানা বসে আছে, এবং ওই কাজের মানুষকে দেখে হাসতেছে ক্যাক করে, সেও এরকম চিৎকার দিচ্ছে। এই ধরনের প্রবলেম যখন হয়, তখন ওরা একটা হুজুরের শরণাপন্ন হয় আর কি, ডাকে একজন বড় হুজুরকে। তো হুজুর বলে যে এখানে তো আপনাদের বাসার সবচেয়ে বড় কথা কিছু মানে জিন আছে, এবং এগুলা কেউ একজন এখানে মানে জাস্ট টু মানে পেট দিস থিং, পালতো এগুলাকে। তখন বলছে নানিকে বলছে, নানি বলছে হ্যাঁ আমার হাজবেন্ড পালতো। বলে যে এটা তো আপনার হাজবেন্ড যখন মারা গেছে সে এদের কি করে যেতে পারে না ঠিক মতো, মানে একটা প্রসিজার আছে, যে প্রসিজারে তাদেরকে বিদায় দিতে হয়, একটা করে সেটা বিদায় পারে দিয়ে দেয়। না। যারা হুম। মানে ভালো জিনকে রাখে তারা এবার বিদায় দেয়, সঠিক প্রসিজারের মাধ্যমে বিদায় দিয়ে দেয় এক সময়। তা আপনার হাজবেন্ড যেটা করতো, সে সঠিক প্রসিজারে পালতো না, এবং এখানে ভালো খারাপ 2 ধরনের জিনিস তার মধ্যে ছিল, এবং উনি মারা যাওয়ার পর এগুলো আপনাদের ডিস্টার্ব করতেছে, এবং আপনাদের সম্ভবত আপনাদের ফ্যামিলি যতগুলো চেইন আসবে সবাইকে তারা ডিস্টার্ব করতে থাকবে। ও মাই গড হ্যাঁ, তো তখন উনি বলে যে এটা কি মানে আমি মাফ চাই, আমাকে মাফ করেন বা বাঁচা দেন। তখন হুজুর বলে এটা আমার পক্ষে এখন ওইভাবে সম্ভব না, আপনার ফ্যামিলি চেনে যারা আসবেন, যেমন আপনার নাতি আছে, ওকে বলবেন খুব সাবধানে রাখবেন, কারণ তার উপর কিন্তু চোট পড়ছে। তখন বলে হ্যাঁ আমার নাতির এরকম পা চেপে ধরছে, বলছে তাকে বলবেন দোয়া পড়তে, একটা তাবিজ দিয়ে দিয়েছে হুজুর, বলছে এটা। কিন্তু একটা জিনিস মনে রাখেন, যারা এই জিনিসটা করে, এই যে এইভাবে করে, কারণ আপনার হাজবেন্ড কি কোনো কামেল লোক ছিল? বলে না, উনি ওইভাবে কোনো সুফি কামেল ছিল না, উনি কি করতো উনি জানেন।
বলে আমি যতদূর বুঝতেছি উনি সুফি কামিল ছিল না, কোন এক পদ্ধতি উনি এই জিনগুলাকে হাসিল করছিল এবং এটা ফলশ্রুতি খুব খারাপ, ওনার পুরো ফ্যামিলি এটার জন্য সাফার করবে। হ্যাঁ, যদি কোনো ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু বা কিছু দ্বারা করে থাকে, এটার ফলশ্রুতি খুব খারাপ। তা আমি যেটা করতে পারি, আমি আল্লাহর কালাম দিয়ে দিতে পারি, মানে কিছু আপনাকে তাবিজ টাবিজ দিতে পারি যাতে না হয়, বাট আপনার ফ্যামিলি এরকম চলবেই। তো পরবর্তীতে এরকম লাইফে ওই তাবিজ নিয়ে শুভ্রা অনেকটা মানে নিরাপদ থাকে। এখন পর্যন্ত সে বিদেশে গেছিল, আবার চলে আসছে, ঢাকায় আছে, ঢাকা পড়াশোনা করে। বাট ওই নানার বাসা এখন ওরা যায় না, বাড়িটা অলরেডি ওদের মানে হয়ে গেছে, মানে ভাগাভাগি হয়ে গেছে। তো এখন পর্যন্ত তারা কিন্তু কাউকে দিতে পারতেছে না, ফ্যামিলি ইউনিয়ন না হওয়াতে। রাইট। এবং ওই ওই বাসার ব্যাপারে কেন জানি আশ্চর্যভাবে একটা সিদ্ধান্ত আস্তে আস্তে ওরা আসতে পারে না, ওকে, কিছু একটা গন্ডগোল হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও এসএমএস নিয়ে নতুন অতিথি নিয়ে ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, the night comes alive with grounding form. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12টা বেজে 31 মিনিট। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আপনারা সবাই এসএমএস করছেন, নাইম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। ফরহাদ বিয়ানি বাজার থেকে অসাম স্টোরি, ভালো লাগছে আমাদেরকে। ভুঁইয়া সাদমান এসএমএস করেছেন। মিল্টন ফরিদপুর থেকে, রীতি আমাদের মিরপুর থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ফয়জুল সিলেট থেকে। এছাড়াও জ্যাকলিন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন। ভৈরব আমাদের এসএমএস করেছেন উৎস। এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এসএমএস করেছেন আদিব। এছাড়াও এমনি জামিল হোসাইন এসএমএস করেছেন, সেকেন্ড স্টোরিটা অনেক জোশ ছিল। যিনি ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন জাকারিয়া এসএমএস করেছেন, সাব্বির এসএমএস করেছেন, অপু এবং রাখি। এছাড়াও তাজবির এসএমএস করেছেন ময়মনসিং থেকে। স্বর্ণা আমাদের এসএমএস করেছেন আদিব এসএমএস করেছেন, ফারহিন সহ আরো অনেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের যে পেজটা রয়েছে সেই পেজেও আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং জানিয়ে দিচ্ছেন আপনাদের মতামত। আমি অলরেডি দেখতে পাচ্ছি যে এইখানে অনেকে লাইকও দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ফেসবুকের যে পেজটা www.facebook.com/radio.ফুর্তি এবং www.facebook.com/bhutfm.russell, আমি দেখতে পাচ্ছি এমডি রোমান হুসাইন লিখেছেন, আমি ভয় পাই তাই শুনি না। আমাদেরকে জাহিদুল ইসলাম শুভ লিখেছেন, কয়েকটায় হয় সেটা জানতে চাইছেন। 11:59 প্রতি শুক্রবার। এটা আপনি যে পেজটায় রয়েছেন সেই পেজ যদি থাকেন তাহলে আপনার জানার কথা, আপনি এখান থেকে খোঁজ নিয়ে জানতে পারেন। মনির হোসাইন আমাদের এসএমএস করেছেন যে তিনি অনেকদিন পরে শুনছেন। এছাড়াও তিনি বলছেন ভূতের সময় যেন অদ্ভুত ভালোবাসা, মাসুম লিখেছেন এটা। এছাড়াও আমাদেরকে ধ্রুব লিখেছেন। এছাড়াও আমাদেরকে এখানে লিখেছেন সাব্বির আহমেদ বুলবুল, আমাদের এখানে লিখেছেন শাহ জামান কাউসার। এছাড়াও আমাদের এখানে লিখেছেন শেখ পারভেজ। এছাড়াও লিখেছেন প্রীতম হোসাইন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে রুবেল মাহমুদ সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। আপনি যদি আসতে চান ফেসবুক পেজে তাহলে চলে আসুন www.facebook.com/radio.ফুর্তি এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fuርቲ.fm, which is BHWTFM@radio.FORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাব সরাসরি ফান্নানের কাছে তার স্টোরি শোনার জন্য। ফান্নান, ওয়েলকাম ব্যাক অনেকদিন পরে, এবং আজকে অনেক ঝামেলা মাথায় নিয়েই তারপরে আপনি এসেছেন। আপনার ঘটনাটা শুনি, কোথাকার ঘটনা এটা সেটা আগে জেনে নেই। প্রথমে থ্যাংক ইউ রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আবারও ভূত এফএম ইনভাইট করার জন্য। মোস্ট ওয়েলকাম। ভূত এফএম সবসময় আসলে আমাদের অনেক ভালো লাগে ঘটনা শেয়ার করতে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাকে আমার এক ফেসবুক ফ্রেন্ড, যার নাম হচ্ছে শিমুল, এবং ও খুলনায় থাকে, আমাকে শেয়ার করেছে। এবং এই ঘটনাটা দার্জিলিং এর একটা টি স্টেটের ঘটনা। আচ্ছা। আর শিমুলের ফাদার যিনি হচ্ছেন যে মানে ওই দার্জিলিং এর একটা টি স্টেটের রিসোর্স ইনভেস্টিগেটর অফিসার ছিলেন উনি। ও আচ্ছা। এবং চা বাগানের ঘটনা কিন্তু খুব হ্যাঁ। জনপ্রিয় হয় সব সময়। হ্যাঁ, তো উনি ওনার জবের পারপাসে যেটা হয় যে ওনার ফুল ফ্যামিলিকে ওই টি স্টেটের বাংলোতে প্রায় 8 মাস স্টে করতে হয়। এবং ওই টি স্টেটে যে বাংলোতে তারা স্টে করে সেই টি স্টেট সম্পর্কে এবং সেই বাংলো সম্পর্কে বেশ কিছু প্যারানর্মাল ঘটনা শিমুল আমাকে শেয়ার করে। তো আমি ঘটনায় চলে যাই।
তো ওরা যেই টি স্টেটের বাংলোতে ফার্স্টে স্টে করে সেই টি স্টেটের নাম হচ্ছে রোহিণী টি স্টেট। এবং এই বাংলোটার কথা একটু আমি বলবো। বাংলোটা হচ্ছে অনেক পুরোনো দিনের স্টাইলে যে বিল্ডিং গুলো করা, সেই ব্রিটিশ আমলের। পিরিয়ডের। এবং যেটা হচ্ছে যে বাংলোটা জাস্ট 3টা অফিসার্স কোয়ার্টার নিয়ে বাংলোটা। আচ্ছা, এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই বাংলোটার চারপাশে হচ্ছে গহীন বন এবং সম্পূর্ণ পাহাড়ি ঘেরা একটা পরিবেশ, খুব সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা। আর এই বাংলোটাকে একটা বাউন্ডারি দিয়ে আলাদা করা হয়েছে ওই জঙ্গল এলাকা থেকে। আর এই বাংলোর ভিতরে অনেক ফলের গাছ রয়েছে এবং অনেক ধরনের গাছ রয়েছে, যেটা হয় যে যা বাংলোতে থাকে তারা অনেক সময় যেটা হয় যে মানে একসাথে সবাই চলাচল করে, কেননা অনেক সময় পথ হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। আচ্ছা, এত কঠিন আর এত সৌন্দর্যমণ্ডিত একটা প্লেস। তো আরেকটা কথা বলবো, যে রোহিণী টি স্টেটের কথাটা আমি বললাম, এই রোহিণী টি স্টেটের ফাউন্ডার ছিলেন একজন ইংলিশ ম্যান। তো 1857-এ সে এটাকে ফাউন্ড করে। এবং যেটা হয় যে ওই সময়ে এই এলাকাটাতে বেশ কিছু নেপালি জনগণ থাকতো, কিন্তু বর্তমানে দেখা যায় যে লোকবসতি একদম কমে গেছে এবং ছোট ছোট পাহাড়ি কয়েকটা পরিবার ছাড়া এবং বাংলোর অফিসার্স কোয়ার্টার ছাড়া খুব একটা জনবসতি এখানে নেই বললেই চলে। আর এই যে রোহিণী টি স্টেটের কথা বললাম, এই রোহিণী টি স্টেটের একটা বিশেষ স্পেশালিটি রয়েছে এখানকার লোকাল যারা তাদের কাছে, এবং তারা যেটা ভাবে যে এই রোহিণী টি স্টেটটাকে তারা হন্টেড বলে থাকে, আবার অনেকে অভিশপ্তও বলে থাকে। অভিশপ্ত আচ্ছা, Haunted। কেউ বলে ভৌতিক, কেউ বলে আবার কেউ হয়তো বলে যে যে অভিশপ্ত। আচ্ছা, তো এটা আসলে অভিশপ্ত বলার একটাই কারণ হচ্ছে যে তারাও মানে এর আগে যারা এখানে থাকতো তাদের কাছ থেকে শুনে আসছে যে এই যে স্পেসিফিক টি মানে টি স্টেটটা, চা বাগানটা, এখানে যেটা হতো যে অনেক আগে পাহাড়ি মেয়েদেরকে মেরে যারা এখানে কাজ করতো তাদেরকে এখানে কবর দিয়ে দেওয়া হতো, নির্মম ভাবে মেরে এখানে কবর দিয়ে দেওয়া হতো। তো এই কারণে অনেক সময় লোকাল জনগণ যেটা হতো যে অনেক ধরনের ভৌতিক মানে ঘটনা ফেস করতো। এই জন্য এই জায়গাটাকে সবাই মানে বলে যে প্যারানর্মাল কিছু একটা আছে এখানে। আচ্ছা, এবং এখানে যারা অফিসার্স কোয়ার্টারে থাকে তাদের মধ্যে বেশ কিছু মিথ প্রচলিত রয়েছে এই জায়গাটা সম্পর্কে। এবং আমি কয়েকটা মিথের কথা বলবো। যেমন মানে কয়েকজন অফিসার্স একবার যেটা হয় যে তারা এই টি স্টেটটাকে রেকি করতে তারা ওই চা বাগানে যায় এবং তারা যখন ব্যাক করবে সে সময় ওনাদের চোখে পড়ে একটা চা বাগানের ঠিক গাছগুলোর পাশে একটা জিনিস পড়ে আছে। এবং তারা যখন ওটার কাছে যায় এবং তারা দেখে যে ওটা একটা মাথার খুলি। আচ্ছা, এবং ওটাকে ভালো মতো দেখলে মনে হবে যে ওটা একটা মেয়ের মাথার খুলি একদম পচে গেছে, এরকম একটা অবস্থা, সিচুয়েশন। এবং সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে যে এই ভর দুপুর বেলা ওই অদ্ভুত জিনিসটা তাদের সাথে মনে হচ্ছে যে কথা বলতে চাচ্ছে, এরকম কিছু একটা, মানে ওখান থেকে সাউন্ড আসতেছে। তো এটা দেখার সাথে সাথে ওই যে দুজন অফিসার ছিলেন তারা একবারে সেখান থেকে দৌড়ে বের হয়ে যায় এবং গ্রামের মানে লোকজনকে বলে দেখার জন্য যে এটা কি আসলে। আচ্ছা, তারা এসে দেখে যে কিছুই নেই, একটা রক্তের ফোঁটাও নেই সেখানে। তো এরকম এটা হচ্ছে একটা মিথ। আরো একটা মিথের কথা বলবো, যেমন এর আগে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে অফিসার যখন এখানে রেকি করতে আসে তারা যখন ব্যাক করবে বাংলোটার দিকে ব্যাক করবে, যখন তাদেরকে কিন্তু একটা খাড়ি পার হয়ে দেন ওই বাংলোতে ব্যাক করতে হবে। আচ্ছা, তারা যখন খাড়িটাকে পার করতো ব্যাক করবে, যখন দেখা যেত তাদের সাথে কোনো একজন বৃদ্ধ লোক অথবা কোন একটা ছোট শিশু অথবা কোন একজন বৃদ্ধ মহিলা তাদের সাথে একসাথে খাড়ি পার হচ্ছে। কিন্তু তারা যখন ওই পাটটাতে যায় তারা দেখে যে ওই যে বৃদ্ধ মহিলা অথবা বৃদ্ধ লোকটা অন্য একটা পথ দিয়ে পেছনের রাস্তা দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এখানে সবচেয়ে আজব বিষয় হচ্ছে যে ওই যে পথগুলোতে তারা যে দেখতে চলে যাচ্ছে ওগুলো সব হচ্ছে জঙ্গলে যাওয়ার পথ এবং ওখানে কোনো লোকবসতি নেই। আচ্ছা, এবং আপনি যদি গ্রামে যেতে চান অথবা বাংলাতে যেতে চান আপনাকে একটা ওয়ান ওয়ে পথ দিয়ে যেতে হবে, কিন্তু তারা দেখতো যে হঠাৎ করে তারা ওই সব রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এরকম অনেক ভয়ের ঘটনা তারা ফেস করতে চায় অফিসাররা। এবং এরপরে এখন যেটা হয় যে তারা 4 থেকে 5 জন একসাথে কোনো রেকি করতে যায় এবং সাথে একটা রাইফেল তারা ইউজ করে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এখানকার যে চা বাগানের কিছু মিথ, প্রচলিত মিথ, সেটা বললাম। আর ওই চা বাগানের যে বাংলো, সেই রোহিণী টি স্টেটে যে বাংলো যেখানে আমার ফ্রেন্ড শিমুল স্টে করে তার ফুল ফ্যামিলি সহকারে, সেটার কথা একটু বলবো। এই বিল্ডিংটা হচ্ছে মানে তারা যে কোয়ার্টারটাতে স্টে করছে সেটা হচ্ছে 2 স্টোরেড বিল্ডিং এবং তারা দোতলায় স্টে করে। আচ্ছা, এবং তারা যেটা হয় যে 3টা বড় বড় রুম তাদের জন্য বরাদ্দ করা হয় এবং প্রত্যেকটা রুম এত বড় ছিল যে তাদের ফ্যামিলি মেম্বার ছিল 4 জন। তারা যখন ফার্স্টে এখানে স্টে করে তাদের কাছে মানে আলাদা আলাদা রুমে থাকতে ভয় লাগতো তাদের কাছে, মানে এত বড় বড় রুম। আর সব থেকে
ভয়ের বিষয় যেটা হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা, যখন মানে সকাল হতো, মানে এত সৌন্দর্যমণ্ডিত একটা প্লেস, সবার খুব ভালো লাগতো। কিন্তু যখনই সন্ধ্যা হতো না, তখন মনে হচ্ছে যে কোন একটা ভৌতিক একটা পরিবেশ, চারিদিকে নিঝুম একটা পরিবেশ, চুপচাপ। আর চা সবথেকে বাগানের ভেতরে হ্যাঁ এমনিতেও এরকম একটা পরিবেশ বিরাজ হ্যাঁ। করতো। আর যেটা হচ্ছে যে ওইখানকার যে জায়গাটা, সেখানে ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি পড়লে ইলেকট্রিসিটি কোলাপস করতো সন্ধ্যার দিকে। আহা, তার মানে একদম মানে হ্যাঁ, তখনই অন্ধকার এবং সেই সাথে ভয় নেমে ভয় আসতো। নেমে আসতো এবং সাথে বৃষ্টি আরো বেশি ভয়ানক। এবং সেই সময় তারা যেটা করতো, হাতে একটা হেরিকেনের মতো একটা ল্যাম্প তারা ইউজ করতো এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টারে যাওয়ার জন্য। এবং আচ্ছা। ওই যে চা বাগানের যে আহ, টি টি বাংলোর যে মানে মেইন ফটক, সেটাও সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হতো। মানে বাইরে থেকে কেউ আসতো না, কেউ বাইরে যেতে পারতো না। আর যেটা হচ্ছে যে তারা যখন ফার্স্টে এই বাংলোটাতে স্টে করে, তারা প্রথমে একটা রুমেই 4 জন একসাথে থাকা শুরু করে। এবং যেটা হয় যে প্রায় 2 থেকে 3 দিন ওখানে স্টে করার পর যে শিমুল, যেটা হয়েছে, শিমুলের একটা বেড ছিল, বেডটা ছিল আপনার জানালার ঠিক পাশে। এবং জানালা দিয়ে দেখা যায় অনেক সময় রাতে ঘুম ভাঙলে মানে জানালার বাইরে কিন্তু চোখ পড়ে যায় রাসেল ভাই। তো তখন যেটা দেখা যায়, ওদের জানালার পাশেই ছিল একটা গাছ। এবং সে হঠাৎ করে তার কানে আসলো একটা কান্নার শব্দ আচ্ছা। ওই বাংলো রুমের ভিতরে। এবং কান্নার শব্দটা এরকম হবে, কোন কুকুর অথবা বেড়াল যদি কান্না করতো, যেরকম সাউন্ড, ঠিক সেরকম একটা শব্দ। এবং সে সাথে সাথে বিছানা থেকে উঠে গেল। উঠে যাওয়ার পর সে জানালার পাশে গেল ওটাকে দেখার জন্য যে কোত্থেকে সাউন্ড আসছে। ও আবিষ্কার করলো যে ঠিক গাছটার একদম উপরের মগডাল থেকে সাউন্ড আসতেছে। এবং সাউন্ডটা হচ্ছে মনে হচ্ছে কোন একটা কুকুর অথবা বিড়াল কান্না করছে। সে ভালো মতো দেখার চেষ্টা করলো, তার চোখে পড়লো ঠিক গাছের মগডালে একটা অদ্ভুত একটা রকমের একটা জিনিস বসে আছে। এবং সেটাকে দেখলে মানুষও বলা চলে না, আবার সেটাকে বানরও বলা যায় না, কিন্তু সম্পূর্ণ কালো লোমশ একটা অবয়ব। এবং সে কাঁদছে। এবং সেটা কাঁদতেছে। এবং সাথে সাথে সে প্রচুর ভয় পেয়ে যায়। এবং ভয় পেয়ে সাথে সাথে জানালাটা লাগিয়ে দিয়ে এরপরে মানে রাতটা সেভাবেই ক্রস করে। এবং এরপর দিন এই ঘটনাটা তার ফ্যামিলির মানুষজনকে বললেও বাইরের কারোর সাথে সে শেয়ার করে না। আমি যেটা বললাম আসল ভাই, যে এত সুন্দর জায়গা, মানে আপনি সকালবেলা ভৌতিক কোনো কিছু আপনার মাথায় আসবে না। তো এই ঘটনাটা প্রায় কয়েকদিন পরে তারা ভুলেই গেল। প্রায় আরো কয়েকদিন কেটে গেল এবং তারা তখন একসাথে স্টে করছে একটা রুমে। এবং সেদিন আনফরচুনেটলি ইলেকট্রিসিটি কোলাপস করেছিল। এবং শিমুলের যে মম, উনি যেটা করলেন যে ওনার গভীর রাত্রের দিকে হঠাৎ বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়লো। এবং সেদিন যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, সে হাতে একটা ল্যাম্প নিলেন। এবং উনি যেটা চিন্তা করলেন যে বাসার কাউকে জানানোর দরকার নেই, আমি একাই চলে যাই। এবং সে যেটা করলো যে ওই ল্যাম্পটাকে নিয়ে সে তার রুমের যে দরজাটা, সেটাকে সে খুলতে যাবে। তখনই তার কানে আসলো একটা অদ্ভুত কান্না শব্দ, ঠিক সেই রকম যে মনে হচ্ছে একটা কুকুর অথবা বেড়াল কান্না করতেছে। এবং সে চিন্তা করলো হয়তো বা আশেপাশে জংলা পরিবেশ, হয়তো বা কোনো বিড়াল টিড়াল রুমের ভিতরে ঢুকে গেছে। এবং এই শব্দটা আসতেছে ঠিক তার ইমিডিয়েটলি তার পাশে যে রুমটা, সেই রুমটা থেকে। এবং সেই রুমটা, আপনি যদি টয়লেটে যেতে চান, আপনাকে সেই রুমটাকে ক্রস করতে হবে। এবং সেই রুমটাকে ক্রস করার পর আপনাকে করিডোরে যেতে হবে, দেন আপনাকে টয়লেটে যেতে হবে। তো তার যে সাউন্ড আসতেছিল, সেটা তার পাশের রুম থেকে ইমিডিয়েটলি সাউন্ড আসতেছে। এবং সে যেটা করলো যে রুমটার দরজাটা খুললো এবং সেই ভিতরে ল্যাম্পটা নিয়ে গেল। এবং সাথে সাথে সে দেখলো যে ভেতরে কিচ্ছু নেই, কোনো কান্নার শব্দ নেই। কান্নার শব্দটা ঠিক সেই করিডোরে মনে হচ্ছে যে সেটা চলে গেল। এবং সে ভাবলো যে হয়তো বা কোনো একটা বিড়ালির কাণ্ড কারখানা হবে, মানে পাশেই চলে গেছে। কিন্তু তার তখন মানে ঘুমের করে এটা খেয়াল ছিল না যে রুমগুলোর দরজা কিন্তু লক ছিল। আসলে যদি বিড়াল থাকতো অবশ্যই কিন্তু সেটা এইভাবে অদৃশ্যভাবে কিন্তু যেতে পারতো না। সে তার করিডোরের দরজাটা খুললো এবং তার সেই করিডোরে গেল। এবং সে দেখলো যে না, এখানে কোনো সাউন্ড নেই। ঠিক সাউন্ড আসতেছে সেই যে টয়লেট, সেই টয়লেটের সামনে থেকে। সে সাথে সাথে ল্যাম্পটাকে হাতে নিয়ে সেই টয়লেটের কাছে গেল। এবং সে যেটা দেখলো যে ভেতরে অন্ধকার, সে ল্যাম্পের সামনে গিয়ে দেখলো যে একটা সাদা কাপড়ে জড়ানো একটা মেয়ে টয়লেটের মধ্যে বসা। এবং সেই মেয়েটা, আমরা যখন ওই যে ঘর মুছলে যেভাবে মুছে না, ঠিক সেইভাবে টয়লেটের ভিতরে কিছু একটা মুছতেছে এবং ভয়ানক ভাবে কান্না করতেছে। এবং এই কান্নার শব্দটাই সে আসলে তার রুম থেকে পেয়েছিল। এবং সে সাথে সাথে ফেইন্ট হয়ে যায়। এবং তাকে ফজরের ঠিক আগ দিয়ে তার 2 ছেলে তাকে তার রুমে নিয়ে যায় এবং তার জ্ঞান ফেরে। এবং এর পরদিন সকালবেলা ওদের যে ফাদার ছিল, ফাদার যেটা মানে বাংলোর যে ম্যানেজারের সাথে কথা বললেন এবং বললেন যে আমাদেরকে এই বাংলোটা চেঞ্জ করে দেন, আমরা এখানে আর থাকতে পারবো না। এরকম অনেক ঘটনা। তখন সে বললো যে ঠিক আছে, আমি চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম অনেকেই নাকি এই জায়গায় এসে অনেক ধরনের ফেস করেছে। কিন্তু যখন ম্যানেজারকে জিজ্ঞেস করা হলো যে আসলে এগুলো মানে এটা কেন আসলে হচ্ছে, এরকম জিনিস কেন দেখলাম, আসলে সে কিছুই বলতে পারলো না। কিন্তু মেইন খবরটা পাওয়া গেল আসলে
20 বছর কাজ করা সেই বাংলোর চৌকিদারের কাছ থেকে। তো চৌকিদারকে যখন জিজ্ঞেস করা হলো, চৌকিদার বলল যে সে যখন 20 বছর আগে এখানে কাজ করতে আসছিল, ঠিক সে এখানে তাদের এই দোতলায় একটা ফ্যামিলি স্টে করছিল, একজন অফিসারের একটা ফ্যামিলি, এবং তার একজন ওয়াইফ ছিল, এবং ওয়াইফ ছিল প্রেগনেন্ট, এবং হঠাৎ করে একদিন তার ওয়াইফ সেই জায়গা থেকে মিসিং হয়ে গিয়েছিল। তাকে অনেক খোঁজাখুঁজি করা হলো, তাকে কোথাও পাওয়া গেল না। এবং ওই সময়টাতে ওই বাংলোর পাশে একটা পাহাড়ি নদীতে একটা ছোট খাল মানে ছিল, তখন এখানে একটা ছোট খাল ছিল, এবং ওই খালটাতে 3 দিন পরে সেই প্রেগনেন্ট মহিলার লাশ মানে পচা গলা অবস্থায় ভাষা পাওয়া যায়। সে কিভাবে মারা গেল সেটা কেউ জানে না, কিন্তু এই ঘটনার পরপর থেকে বাংলোতে যখন কোনো নতুন ফ্যামিলি স্টে করতো, তখনই তারা দেখতো যে হয়তো বা বাংলোর বড় রাস্তা ধরে একটা ছোট বাচ্চা এবং একটা সাদা কাপড়ে জড়ানো একটা মহিলা হেঁটে যায়। এরকম অনেক জিনিস তারা ওই বাংলোতে তারা দেখতো। এবং প্রতিদিনই হ্যাঁ, এরকম দেখতো অনেকে, যারা রাতে একটা মহিলা এবং একটা ছোট বাচ্চা, ছোট শিশু, তা দেখতো যে হেঁটে যায় পুরো একটা মহিলা এবং একটা ছোট শিশু, দুজনের গায়ে সাদা পোশাক। সাদা পোশাক। হ্যাঁ, আচ্ছা, আসলে এক্স্যাক্টলি এটাই ছিল আমার ঘটনা। এবং এটা কি বাসার চারপাশে ঘুরতো নাকি এটা কোনো সেই সময় বাংলোর রুমের যে মধ্যে? বড় করিডোরটা না, সেই হ্যাঁ, করিডোরে হ্যাঁ, ধরেন কেউ রাতের বেলা উঠলো ঘুম থেকে, আর সে আচ্ছা। দেখতো যে বাংলোর যে বড় মেইন ফটকের যে রাস্তাটা, সেখান থেকে হয়তো বা একটা ছোট বাচ্চা এবং একটা সাদা মহিলা সাদা কাপড়ে জড়ানো হেঁটে যাচ্ছে। এরকম অনেক ছোটখাটো ঘটনা তারা মানে ওখানে ফেস করে, এবং এটাই ছিল একটা উল্লেখযোগ্য ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে ফারহান আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে এখন কমেন্ট করছেন। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন, আমি খুব অবাক হয়েছি, শরীফুল ইসলাম, তিনি আমাদের এখানে আছেন এবং তিনি ইরাক থেকে এই মুহূর্তে শুনছেন। সো ইরাকের ঘটনা এখনো পর্যন্ত আমরা পাইনি শরীফুল ইসলাম, সুতরাং আপনার কাছে যদি ফেসবুক থেকে পড়ছি কিন্তু, সো আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে যেটা ইরাকে ঘটেছে, বা আপনার যদি জানা কোনো ঘটনা থাকে, বা আপনার বন্ধু বান্ধব, আপনার কলিগস যারা রয়েছেন সেখানে, তাদের কারোর সাথে যদি আপনার এরকম কোনো ঘটনা জানা থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি জুনায়েদ আহমেদ লিখেছেন, সজল মোল্লা আমাদের এখানে SMS করেছেন, মোহাম্মদ শরীফুল ইসলাম আমাদের এখানে SMS করেছেন, না কমেন্ট করেছেন সবাই। আমাদের শাফাজ আমিন কমেন্ট করেছেন। আমাদের দেখতে পাচ্ছি ডিডিজে রুবেল, এবং স্টোরিগুলো ভালো লাগছে অনেকে জানিয়েছেন, ভূত FM শুনছেন। এছাড়াও আমাদের যে পেজ রয়েছে ভূত FM ফ্যান পেজ, যেটা সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলছেন যে আমি অনেক রেগে গেছি, কমেন্ট পড়া হয় না কারণে তিনি রেগে গেছেন, এবং এটা লিখেছেন আমাদের এখানে সুমন আহমেদ। এছাড়াও দেখতে পাচ্ছি ইমরান হাশমির লিখেছেন যে তারা 3 জন ভূত FM শুনছেন। অচেনা পথিক আমাদের এখানে লিখেছেন, তিনিও শুনছেন। প্লাস হৃদয় আমাদের এখানে লিখেছেন। এছাড়াও লিখেছেন নোমান আনসারি, সোহাগ, তাহমিদ আলভি সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন। আমি আসলে বেশি কমেন্ট আজকে পড়তে পারছি না শারীরিক কারণেই। পুনম আমাদের এখানে লিখেছেন, থ্যাঙ্কস, SMS পাঠিয়েছেন তিনি। এছাড়াও আমাদের থ্যাঙ্কস, এছাড়া আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে, এবং তিনি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের অনেক প্রশংসা করেছেন। ইহাম কুষ্টিয়া থেকে আমাদের এখানে SMS করেছেন। মহিমা আমাদের এখানে SMS করেছেন। ইমতিয়াজ আহমেদ আমাদের এখানে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি শেরাফি। নাহিদ কিশোরগঞ্জ থেকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন সুস্মিতা বণিক চট্টগ্রাম থেকে আমাদের এখানে কমেন্ট করেছেন, SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেক, ফয়সাল সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর আমাদের এখানে প্লিজ আপনারা যারা পাঠাচ্ছেন, তারা PDF বা JPG ফাইল না পাঠিয়ে ওয়ার্ড ফাইলে বা সরাসরি আপনি কম্পোজ যে অপশনটা রয়েছে, সেই কম্পোজ অপশনে গিয়ে সেখানে যে আপনাকে যে উইন্ডো দেওয়া হয়, সেখানে আপনি সরাসরি লিখে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার আবারও সময় চলে এসছে, এবং এরপর আমরা লম্বা সময় আবার যাব, ঘটনা শোনাবো আপনাদেরকে। সো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। তার আগে জানিয়ে দিই, ফেসবুকে আমাদের ফেসবুক অ্যাড্রেসটা www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে আপনি আসতে পারেন, আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive.
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে চলছে এই মুহূর্তে ভূত এফএম এবং ঘড়িতে সময় রাত 12:56 আমরা সরাসরি চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাব। আসসালামু আলাইকুম, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। জি। প্রথমে আমি একটু অন্য প্রসঙ্গে বলে নিই যে এখানে গ্রেট বাবু ভাই আছেন আমার। আজকে আমি আই ফিল প্রাউড যে ওনার সাথে আমি প্রোগ্রাম করতে পারছি। তো থ্যাংক ইউ বাবু ভাই। আর আমি এখন ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটা একটি তাবলিগ জামাতের ঘটনা, খুব ছোট্ট একটি ঘটনা। তো ঘটনার স্থান এবং নাম আমাকে না বলার জন্য অনুরোধ করা হয়েছে, তো আমি এই জন্য নামটি বদলে দিচ্ছি। এটা মোবারক সাহেবের ঘটনা। আচ্ছা। এবং ওনার সাথেই ঘটেছে এবং ওনার সাথে ছিলেন হোসেন সাহেব আরেকজন। তো ওনারা দুজনেই তবলিগ জামাতে নিয়মিত যান। তো একবার আপনার তবলিগ জামাতে যাবেন ওনারা, তো সাধারণত মার্কাস মসজিদ যেটা আছে সেখান থেকে হচ্ছে সেন্ট্রালি এটা কন্ট্রোল করা হয়। তো সেখানে ওনারা মোবারক সাহেব আপনার রাতে বেলা ওখানে যান। তো ওই দিন হোসেন সাহেব ছিলেন, ওনার যাওয়ার কথা ছিল। আর এটা হচ্ছে মোবাইল যুগের আগের ঘটনা। তো সকালবেলায় যখন ওনারা বের হয়েছেন যে জায়গায় ওনাদের প্ল্যান আছে যে যেখানে যাবেন, ওনারা যে মসজিদে যাবেন দূরে, তখন দেখেন যে হোসেন সাহেব ব্যাগ নিয়ে এসেছেন যে আপনাদের সাথে আমিও যাব। তো ঠিক আছে, চলেন যাই। তো তারা যান এবং যে মসজিদে থাকার কথা সেখানে ওনারা ছিলেন এবং 3 দিন ওখানে ছিলেন। তো মোবারক সাহেব একটা বিষয় খেয়াল করলেন যে আপনার হোসেন সাহেব এইবার একটু কথা কম বলছেন এবং সারা রাতই প্রায় নামাজ পড়ছেন এবং একটু চুপচাপ। তো ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই সাহেব আপনার কি হয়েছে, আপনি একটু চুপচাপ? বলে যে না, আসলে শরীরটা খুব একটা ভালো না, তো এই কারণে একটু চুপচাপ। তো ঠিক আছে। তো 3 দিন পরে আপনার যখন ওনারা ব্যাক করেন, তো সাধারণত এর আগেও যখন ওনারা গিয়েছেন, ওই হোসেন সাহেব আপনার চাকরি করেন, তো ব্যাগটা মোবারক সাহেবের কাছে দিয়ে বলেন যে ভাই সাহেব আমার ব্যাগটা একটু বাসায় পৌঁছে দিয়ে আমি অফিসে যাচ্ছি। আর মোবারক সাহেবের বাসায় যাওয়ার পথে হচ্ছিল হোসেন সাহেবের বাসাটা পড়ে। আচ্ছা। তো যথারীতি বললো যে ঠিক আছে ভাই সাহেব, আমি আপনার ব্যাগটা পৌঁছে দিব আপনাদের বাড়ি। তো এই বলে উনি হোসেন সাহেব ওনার কাছে ব্যাগটা দিয়ে চলে যান ওনার অফিসে। আর মোবারক সাহেব রিক্সা করে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে হোসেন সাহেবের বাসাটা পড়েন। তো উনি বাসার ওখানে রিক্সাটা থামিয়ে উনি নামে গেটে নক করেন। তো নক করার পরে আপনার হোসেন সাহেবের যে ছেলে উনি দরজা খোলে। তো ছেলে দরজা খোলার পরে তো বলে যে তোমার আব্বু ব্যাগটা দিয়েছেন, উনি তো অফিসে গেছেন সরাসরি তবলিগ থেকে, তো তুমি ব্যাগটা রেখে দাও। আচ্ছা। তো এই কথাটা বলার পরে ছেলেটি একটু অবাক হয়ে ওনার দিকে বলে, ব্যাগ রেখে দিব? আব্বু অফিসে গিয়েছেন, আপনি কি কিছু জানেন না? তো বলে না, কেন, কি হয়েছে? বলে যে আপনার কাছে ব্যাগটা আসলো কিভাবে? তো বলে যে ব্যাগটা উনি আমাকে দিয়েছেন আপনাকে বাসা পৌঁছে দেওয়ার জন্য। তো বলে যে আপনারা তো কিছু জানেন না, আব্বু তো 3 দিন আগে মারা গিয়েছে। তো বলে 3 দিন আগে মারা গিয়েছে মানে? বলে যে হ্যাঁ, ওনারও তো তবলিগে যাওয়ার কথা ছিল, কিন্তু রাত্রে বলে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান, স্ট্রোক করে। আমরা হসপিটালে নিয়ে যাই এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে ভোরের দিকে উনি মারা যান। আচ্ছা। তো ভোরের দিকে যদি মারা যান, তাহলে এই 3 দিন মোবারক সাহেবের সাথে যে হোসেন সাহেবটা ছিলেন উনি তাহলে প্রশ্ন। হ্যাঁ, সেটাই। এবং তাকে তো মানে যিনি দেখেছেন তিনি তো জলজ্যান্ত মানুষ হিসেবে মনে হয় দেখেছেন এবং তিনি জলজ্যান্ত মানুষের মতোই আচরণ করেছেন, সবকিছু তাই। হ্যাঁ, একেবারে স্বাভাবিক ছিল মানুষের মতো এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই করেছেন। তো পরবর্তী সময়ে আসলে ওনাদের তো একজন আমির থাকেন মার্কাস মসজিদে, তো ওনার সাথে বিষয়টা উনি শেয়ার করেন যে এইরকম ঘটনাটা ঘটেছে। তো পরে আমির সাহেব বলে যে দেখেন, এই ধরনের ঘটনা অনেক সময় অনেক কিছু হতে পারে যেটার ব্যাখ্যা নেই, আর এটা নিয়ে বেশি একটা কিছু কারো বলারও প্রয়োজন নেই, এটা আপনি চেপে দেন, কারণ এটা একটা মানে অস্বাভাবিক একটা ঘটনা। ওকে, সো অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা আসলেই আমাদের পাশে যে মানুষটা আমার বন্ধুর মতো আছে, যে মানুষ আমার আত্মীয়র মতো আছে, যে মানুষ আমার স্বজনের মতো আছে, তার সাথে আমি
যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারি, সেই মানুষটাই হঠাৎ করে যদি এরকম একটা অদ্ভুত সেই মানুষের ব্যাপার ঘটে যায় সেই মানুষের সাথে, এবং এরকম একটা অদ্ভুত ব্যাপার আমি যদি কোনোদিন জেনে ফেলি যে মানুষটা আমার বন্ধুর মতো, আমার আত্মীয়র মতো আমার পাশে রয়েছে, আসলে তার পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই, তাহলে একটা বিরাট ধাক্কা খেতে হয়। এবং এই মুহূর্তে আমার সঙ্গে আমার পাশে যে মানুষটি রয়েছে, ইভেন আমার স্টুডিওতে যারা রয়েছে, আমি কিন্তু একদম মানে পুরোপুরি বলতে পারি না যে এদের মধ্যে সবাইকে আমি একদম নিশ্চিত ভাবেই জানি যে এনাদের অস্তিত্ব সম্পর্কে আমি একদম মানে কি বলবো পুরোপুরি ভাবে আমি জ্ঞাত, বা এদের সম্পর্কে সবার প্রত্যেকের সম্পর্কে আমি বলতে পারি হ্যাঁ তারা প্রত্যেকেই জলজ্যান্ত মানুষ। এটা বলার খুব ডিফিকাল্ট, এটা 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 কে জানে আসলে। এরকম ঘটনা অহরহ ঘটে এবং অনেক এপিসোডেই আমরা শুনি যে এরকম কোন একটা মানুষের দ্বারা কেউ সাহায্য পেয়েছে যে মানুষটা কিনা অনেকদিন আগে মারা গেছে, কোন একটা মানুষের পাশে বসে একটা রাস্তা মানে লং একটা জার্নি করেছে এবং পরে জানতে পেরেছে সেই মানুষটার কোনো অস্তিত্বই ছিল না। কোন একটা মানুষ সে সাথে প্রতিদিন তার দেখা হয়, হঠাৎ করে একদিন জানতে পারলো সেই মানুষটির আসলে কোনো অস্তিত্ব নেই। কোন একটা মানুষকে রেগুলার দেখে কেউ, যে হয়তো আপনার ব্যালকনি থেকে দেখা যায় অন্য একটা ব্যালকনিতে সে রেগুলার আসে, কোন একটা সময় সেখানে দাঁড়িয়ে থাকে, আপনার দিকে তাকায়, আপনাদের মধ্যে হয়তো অনেক সময় মুখে না হলেও অনেক সময় ইশারা ইঙ্গিতে অনেক সময় কথা হয়, বা চোখে চোখে কথা হয়, হয়তো কুশল বিনিময়টা হয়। অন্তত একদিন জানতে পারলেন যে আসলে ওই বাড়িতে এই রকম চেহারার যে ছিল সে অনেকদিন আগেই হয়তো মারা গেছে। এই ঘটনাগুলো আমাদের চারপাশের ঘটনা সবসময় ঘটছে এবং খুব স্বাভাবিকভাবেই আমরা এই ঘটনাগুলো এখন মেনে নিতেও শুরু করেছি, এবং মেনে নিতে শুরু করেছি বলেই এই ঘটনাগুলো হয়তো যখন আমরা শুনি তখন হয়তো আমাদের মনে খুব একটা দাগ কাটে না, হ্যাঁ শুনেইছি তো, ব্যাপারটা এরকম হয়ে যায় আর কি। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব। আমি আসলে আজকে এমনিতেই বেশি কথা বলতে পারছি না, আমাদের এই জন্য অনেকটা হয়তো ভালো লাগছে। স্বর্ণ আমাদের SMS করেছেন ইলেকট্রিসিটি নাই এবং গরম, তারপরে আবার তিনি বলছেন যে ভূতের ভয়। ইফতি আমাদের SMS করেছেন, আচ্ছা এটা কিন্তু সত্যি যে এটা আমাদের রমজান মাসের আগে মোটামুটি শেষ এপিসোড, রাইট? নাফিস গাজীপুর থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রাসেল। আচ্ছা অনেকেই দেখতে না, রাসেল ভাই কালকে আমার ম্যাথ এক্সাম, আপনার নাম কই ভাইয়া? আমাদেরকে অনেকেই SMS করছেন, অনেকেই এক্সামের কথা জানাচ্ছেন, অনেকেরই এক্সাম রয়েছে তার মধ্যে শুনছেন। আমি এক্সাম রয়েছে তারপরে শুনতে একেবারে নিষেধ করব, কারণ ভূত এফএম এমন একটা ব্যাপার যে আপনি আজকে শুনছেন এই জন্য যেন পরবর্তীতে আপনার এই শোনাটা বন্ধ না হয়ে যায়। সো আপনাকে অবশ্য পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে, এবং এখন তার পড়াশোনা করার জন্য অনেক রাত, আমার রেস্ট নিয়ে কালকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। এছাড়া আমি এটা বলছি রবীন্দ্রনাথ আমাদের SMS করছেন তামান্না, SMS করছেন তানিয়া সিলেট থেকে। এছাড়াও আরো অনেকে আমাদের SMS করছেন, অর্চি আমাদের SMS করছেন, আরো অনেকে SMS করছেন। আমরা ফেসবুকের পোস্টগুলো পরে পড়বো, কারণ আমি একসাথে এতগুলো পড়তে পারছি না আমার শারীরিক অসুস্থতার জন্যই, আমি এর পরে পড়বো। আপাতত আমরা আবার চলে যাবো একটু বাবু ভাইয়ের কাছে, এবং তার কাছে তার সেকেন্ড যে ঘটনাটা সেই ঘটনাটা শুনে আসবো। সো বাবু ভাই, আমরা সাধারণত দেখেছি যে নানান ধরনের ঘটনা নিয়ে আসেন। আমরা এখন যে ঘটনা শুনবো এটা কি কোনো বাড়ি রিলেটেড এরকম কোনো? এটা বাড়ি এবং এলাকা রিলেটেড। আচ্ছা শুনি আমরা তবে। এবং এটার সাথে আরেকটা মানে আছে রাসেল ভাই, যেটা হচ্ছে আপনার এই বোবায় ধরা টাইপের জিনিসটাও, ঠিক আছে? ওকে। এবং যেটা সম্বন্ধে ফার্নানোর একটা স্টোরি আছে আজকে আমি শুনছি, মানে ইফ ইউ হ্যাভ টাইম ফার্নানো বলতে পারছে। আচ্ছা ওকে। তো এটা হচ্ছে আপনার মিরপুরের কাহিনী। মিরপুর সেই আপনার আজ থেকে প্রায় সেরকমই 20-30 বছর আগের, এবং মিরপুর জায়গাটা সম্ভবত এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে 12:30 পরে একটা জায়গা। আচ্ছা, আর এই কাহিনীটা আমার সাথে শেয়ার করেছে সাইফ ভাই। উনি তখন ইয়াং ছিলেন আর কি, ওনার ইয়াং বয়সের কাহিনী। তো যাক, সাইফ ভাই ওই 12:30 কাছে ওখানে ওনাদের বাসা ছিল হচ্ছে আপনার মিরপুর 10-এর দিকে। আচ্ছা। তো ওই জায়গায় উনি থাকতেন। তো এবং খুব ডানপিটে ছিলেন, দুষ্টুমি করতেন, বাসায় অনেক দুষ্টুমি করতেন, এটা ওইটা করতেন, মানে কথা শুনতেন না, পড়াশোনা করতেন না। তো ওনার বাবা ওনাকে রাগ করে একদিন বের করে দেয় বাসার থেকে, মানে মারে, পিটুনি খেয়ে উনি বাসার থেকে বের হয়ে যায়। উনি বলে যে আর আসবি না, উনিও বলে আমি আসবো না। তো এইভাবে উনি তো থাকতে পারে না, সাস্টেইন করতে পারে না। ওনার স্থান হচ্ছে ওনার এক ফ্রেন্ডের বাসা আছে, তো আরো অনেক ভিতরে, তখন মিরপুর ওই যে জায়গাটা আপনার ওই যে 12:30 এখন যেখানে পল্লবী আছে ওটার কাছাকাছি একটা জায়গায়, মানে একটু আন্ডার ডেভেলপ প্লেসে, মানে ডেভেলপ পল্লবীতে ডেভেলপ, একটু আন্ডার ডেভেলপ প্লেসে। তো যাক, উনি বলেন যে ওখানে নাকি একটা পুকুর আছে, পুকুরের মতো বা ডোবা বা কিছু একটা আছে, সেইটা নাকি খুব হন্টেড। উনি বলে ওখানে নাকি তখন রাতের বেলা কেউই যেত না ওটার বাড়ি দিয়ে,
হুম হুম মানে রাত মনে করেন 10টা 11টা বাজলে ওটা গ্রামের মতো হয়ে যেত এবং ওটা আশপাশে কেউ যেত না। হুম হুম তো বলতেছে উনি যে একদিন আমি ওই বন্ধুর সাথে আড্ডা মেরে আসতেছি, তো আস্তে আস্তে ওই ওনার হঠাৎ করে একটু মানে ওনার একটা মানে কল অফ নেচার হয় আর কি, হুম হুম তার মানে ওটা মানে করতে হয় আর কি। হুম তো উনি জাস্ট ওই কর্নারে মানে পুকুরের কর্নারে একটা জায়গায় উনি বসে পড়েন। হুম তো বসে পড়ার পর উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘাটটা জানি কে চেপে ধরছে পেছন থেকে, মনে হচ্ছে যে ঘাটটা কেউ চেপে ধরছে। উনি আচ্ছা। ফট করে পিছিয়ে ফেরার চেষ্টা করে, দেখে পিছনে ফিরতে পারতেছেন না উনি, লাইক মানে হি গট ফ্রোজেন হুম হুম জাস্ট ওই পুকুরের ওই ডোবার পাড়ে বসেই। আচ্ছা। তো উনি তখন চিন্তা করতেছে যে কি ব্যাপার, আমি হাত পা কিছু নাড়তে পারতেছি না, হুম হুম ঠিক আছে, এবং আমার ঘাটটাকে চেপে ধরলো এবং আমি মানে পুরাই হয়ে যাচ্ছে, যেটা উনি শুনে যে ঘুমের মধ্যে বোবায় ধরে। আচ্ছা। তো তখন উনি ভাবতেছে এটা কি আমার কোনো দুঃস্বপ্ন, মানে আমাকে কোনো দুঃস্বপ্ন দেখতেছি আমি। তো দেখা যায় যে না, আমি তো দুঃস্বপ্ন দেখতেছি না, আমি চোখ দিয়ে দেখতেছি যে আমি এই পুকুরের পাড়ে বসা, অন্ধকার চারিপাশ, হ্যাঁ মানে দেখা যাচ্ছে না কিছু, রাত হয়ে গেছে পুরাই। তো হঠাৎ করে উনি ফিল করে যে পুকুরের মধ্যে মনে হয় ঝুপ করে প্রায় 2-3 ফিট দূরে ওনার কিছু একটা ভেসে উঠে আবার নেমে গেল। যেমন বড় মাছে যেমন ঘাই মারে, যেটাকে বলা হয় আপনার রুই কাতলা মাছ রাতের বেলা অনেক সময় দেখা যায় পুকুরের উপরে ঘাই মারে, যেটাকে বলা হয়, সেরকম কিছু একটা। তো ওটা বুঝতেছে উনি, বাট উনি মুভ করতে পারতেছে না টোটালি, মানে উনি খুব ইয়ে গেছে। তাই এখন এমন একটা পজিশনে উনি বসা, যে পজিশনে উনি দোয়া পড়তে পারতেছে না। ভয় পেলে মানুষ দোয়া পড়ে, ভৌতিক ভয় পেলে ওইটাও পড়তে পারতেছে না। তো যাই হোক, উনি তারপরে মনে মনে দোয়া পড়তে থাকে। এক সময় ওনার এই ইটা ভেঙে যায়, মানে এই যে সম্মোহন টাইপের জিনিসটা হুম হুম ওনার পায়ের মধ্যে কিছু একটা খোঁচা দেয়, আচ্ছা। মানে মনে হয় কেন একটা সুই বা কোনো কিছু ওনার পায়ে ঢুকায় দেয়, পায়ের মধ্যে, হঠাৎ পায়ের করে? আঙুলের কাছে, হ্যাঁ। হুম হুম এবং সম্মোহনটা ভেঙে যায়, উনি উঠে দাঁড়ায় এবং খুব সোয়েট করতে থাকে। এই অবস্থা উনি উঠে হাঁটা দেয়, হাঁটতে হাঁটতে উনি মানে খুব উদ্ভ্রান্তের মতো ওখান থেকে চলে আসে। যে বাসাটা থাকতো সেটা ছিল কাঁচা বাড়ি একটা, মানে আপনার বেড়ার হুম হুম দেওয়া এবং ছাদটা টিনের। সেখানে এসে কোনো মতো উঠে, ওনার এক বন্ধু অ্যারেঞ্জ করে দিছিল ওখানে থাকার জন্য। আচ্ছা। তো রাতের বেলা শুয়ে উনি অনেক কাঁপে এবং ভয় পায়, এবং ওনার জানি কেন মনে হচ্ছিল যে ওনার ওই ঘরের চারপাশে কিছু একটা ঘুরে, মানে সামথিং ইজ মুভিং অ্যারাউন্ড ঘরের মধ্যে, কুহু শব্দ করে। হুম হুম তো বেশ মানে উনি ভয়ে ভয়ে থাকে এবং জ্বর আসে। পরের দিন সকালে খুব পায়ের যে জায়গাটা ফুটা হয়েছিল দেখে যে আসলে একটা ফুটা, এবং ওখান থেকে মানে রক্ত বের হয়েছে। হুম হুম তো এই জ্বরের মধ্যে উনি রাতে যখন নাকি শুতে যায়, আবার রাত আসে, নেক্সট একটা রাত, এই রাতের মধ্যে উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে চারিপাশ থেকে, হুম এবং একটা ছায়ার মতো ক্রল করে এসে ওনার বিছানায় উঠে এবং ওনার শরীরটা ফ্রোজেন হয়ে যায়, এবং ওই বোবায় ধরার একটা সিচুয়েশন যেটাকে বলে ওইটা ওনার হয়ে যায়, এবং উনি মানে চিৎকার করার চেষ্টা করে, দোয়া পড়ার চেষ্টা করে, এবং কিছুই হয় না। তো এরকম করে আরেকটা রাত ওনার খুব কষ্টে কাটে। হুম তো হুম উনি ওখান থেকে কোনো মতে আপনার পার হয়ে উনি চলে যায় ওখানকার একটা হুজুরের কাছে দোয়া চাইতে। তো সেই হুজুর ওনাকে বলে যে তুমি কোত্থেকে তোমার এই জিনিসটা হয়েছে, তোমার কবে থেকে হলো বাবা, তোমার কিন্তু একটা সমস্যা হয়েছে, কি তোমাকে একটা বোবা জিন পজেস করছে। আচ্ছা। তো বলে কোত্থেকে হয়েছে, বলে যে আমি ওই দিন রাত্রে ওই পুকুরের পাশ থেকে আসতেছিলাম, হুম হুম ওই খাড়িটার পাশ থেকে, এবং ময়পুরে যারা থাকে তারা কিন্তু অনেকে ওই পুকুরের ডোবায় সম্পর্কে জানে। হ্যাঁ, আচ্ছা। 12 পল্লবীর কাছাকাছি জায়গায়, যেটা ওখানে অনেকে ওই পুকুরটা শোনা কালো, সম্ভবত জায়গাটার নাম কালাপানি, হ্যাঁ। হুম হুম তো বলে তুমি ওখান থেকে রাতের বেলা আসতেছিলে কি, তখন বললো যে আমি এরকম ওখানে এরকম বসছিলাম, এরপর থেকে এই জিনিসটা হয়েছে। হুম হুম তো হুজুর ওনাকে মানে দোয়াটা পড়ে দেয়, আর বলে তুমি এরপরে আরেকদিন আসো, তোমাকে ওই দিন আমি ঝেড়ে দিব এবং তোমার এই বোবা জিনটা আমি তোমার থেকে সরাই দিব, যেটা তোমাকে মানে মানে ডিস্টার্ব করতেছে। আরেকটা কথা, তুমি যেখানে সেখানে প্রস্রাব করবা না, হুম। এটার একটা বিশাল বাজে জিনিস আছে, মানে দোজ হু ইউরিনেট এভরিওয়্যার তারা বিভিন্ন সাফারিং এ পড়ে। আচ্ছা। তো ওনাকে বোঝায় অনেক। তো উনি এটা শুনে মানে মানে একটু কেয়ারফুল হয়। তো যাই হোক, উনি বাসায় আসার পরে ওই দিন রাতে যখন উনি শোয়, ওনার ওই বেড়ার ঘর হলো, দরজা ছিল কাঠের। হঠাৎ করে রাত 1টা 2টার দিকে মনে হয় কে জানে দরজা ড্রিম করে একটা লাথি মারে, হুম এবং এত জোরে লাথি মারছে যে ওনার যে শিকল দিয়ে লাগানো থাকতো দরজা, তো মানে ছিটকানি ছিল না তখন, ওই শিকলটা মানে খুলে আপনার দরজা ঠাস করে মানে 2 পাল্লা খুলে যায়, এবং উনি প্রচন্ড ভয় পায়, দেখে কিচ্ছু নাই সামনে, কিন্তু দরজাকে লাথি দিয়ে খুলে দিয়ে গেছে ওনাকে, এবং ভয়ে উনি কাঁপতে থাকে যে ঘটনা কি ঘটলো। এরপর উনি শুনে ওনার কানের কাছে কে কথা বলতেছে, এবং কথাটা মানে খুব বিদঘুটে টাইপের একটা সুরে, মানে হুম। সুরটা হচ্ছে আপনার, উনি বলছে, এক্সপ্লেইন করছিল যে এরকম কিছু, যে মনে হয় যে খুব চিকন, আবার একটা লং নাকি সুর টানা একটা সুরে হুম ওনাকে বলতেছে যে তুই আমার কাছ থেকে বাঁচবি, তুই আমার কাছে বাঁচবি, তোরে আমি খাবো,
এই ধরনের একটা কথা আর কি, সামথিং। কিন্তু উনি বলছে যে কথাটা বলতেছে এটা গেও টোন, মানে মানে একটু মনে হচ্ছে গ্রামের গ্রামের দিকের একটা টোন আছে। আচ্ছা, প্রচন্ড ভয় পায় উনি, ভয়ে ওনার মানে খুব মানে অবস্থা খারাপ হয়ে যায়, মানে এরকম কথা হঠাৎ শুনতেছে। তো ভোরের দিকে ঘাম দিয়ে ওনার ছেড়ে যায়, মানে আজানের পর পর এটা হয়ে যায়। তো উনি হুজুরের কাছে যায়, তো হুজুর ওনাকে একটা মানে দেয়, আপনার পড়া দেয়, আচ্ছা, লেবু, একটা লেবু লেবু পড়ে দেয়, বলে এই লেবুটা তুমি যে ঘরে থাকো সেখানে টানিয়ে রাখবা, সেখানে টানিয়ে রাখলে সেখানে তোমার কাছে আর কিছু আসবে না, তুমি মোটামুটি সেফ থাকবা। আর মোটামুটি 40 দিন হচ্ছে তোমার রস পিরিয়ড, এই 40 দিনের মধ্যে তুমি মানে পারত পক্ষে অন্ধকার একা একা থাকা এগুলো সব বেড়ায় যাবে। তো উনি মনে করেন যে চেষ্টা করে লেবুটা টানায় রেখে ঘরে থাকার, কিন্তু উনি সাস্টেইন করতে পারেন ওই বাসায়, কারণ ওনার ইকোনমিক ব্যাপার, যে থাকতে দিচ্ছে সেটা। তো হি হ্যাজ টু কাম ব্যাক, ওনার নিজের বাসায় চলে আসতে হয় ওনাকে, বাবাও মেনে নেয়। তো এরপর থেকেই ওই সাইফ ভাই অনেক কিছু ফিল করে, এখন উনি ফিল করে। উনি বলে যে অনেকের মানে উনি মনের কথাটা, মানে অনেকে যদি কেউ দুরভিসন্ধি কিছু করতে থাকে উনি নাকি পড়তে পারে অনেক সময়, এবং উনি মানে বলে যে আমার সাথে কিছু একটা আছে এখন, সেটা উনি এখনো ফিল এখনো করেন, পর্যন্ত সে এখনো থেকেই পর্যন্ত ওনাকে তাড়া করে ফেলে। রাইট, ওকে, আমরা একটা পোল করি। থ্যাংক ইউ বাবু ভাই হ্যাঁ, আপনার sure, ঘটনার জন্য। আমরা একটা পোল করি, সেটা হচ্ছে এরকম টাইপের যে আমাদের যেহেতু ফেসবুক পেজ রয়েছে, আমাদের যেহেতু ইমেল করার অপশন রয়েছে, সুতরাং আমি বলি এই যে স্লিপিং প্যারালাইসিস, অনেকে বলেন এটাকে স্লিপিং প্যারালাইসিস, অনেকে বলেন হ্যাঁ মানে স্লিপ প্যারালাইসিস, হ্যাঁ স্লিপ প্যারালাইসিস, বা যদি আমরা বলি বোবা ভূতের কথা বলি আমরা, হ্যাঁ। তো এই স্লিপ প্যারালাইসিস বা হচ্ছে এই জিনিসগুলোকে আমরা একভাবে বলতেই পারি এরকম যে হ্যাঁ স্লিপ প্যারালাইসিস মানে হচ্ছে এরকম টাইপের যে কেউ ঘুমিয়ে গেল এবং ঘুমিয়ে যাবার পরে সে হচ্ছে হঠাৎ করে তার সমস্ত শরীর শক্ত হয়ে গেল, তার নড়াচড়ার ক্ষমতা চলে গেল, এবং সে হঠাৎ করে শক্ত হয়ে যাওয়ার পরে তার হয়তো কথা বলার বা চিৎকার দেবার কোনো ক্ষমতা থাকলো না, এবং মানে আমি একদম সাইন্টিফিক ভাবে লজিক্যাল হ্যাঁ কথা যেটা সেটা তো সম্ভবত উপর হয়ে শোয়ার কথা বলা আছে। উপর হয়, কারণ একটা জিনিস বলা আছে এরকম যে সোজা হয়ে যদি আমি শুয়ে থাকি তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি যদি আমার দেখা যায় যে মুখের নাক বরাবর থাকে তাহলে এরকম ধরনের একটা ঝামেলা হতে পারে। আচ্ছা, খুব ভালো কথা। আপনি এর আগেও একটা এপিসোড যখন আপনার সাথে আমার কথা হচ্ছিল তখন আপনি মনে হয় বলছিলেন এরকম যে ব্যাপারটা আসলে এরকম না। অবশ্যই না, কারণ অনেকের কাছে শোয়া, আমাদের মাসুম ভাই তো সাক্ষী, মাসুম ভাই চেয়ারে শোয়া অবস্থায় উনি এক্সপেরিয়েন্স করেছেন। আমি জানি যে দুই দলেরই মানুষ পাওয়া যাবে, আরেক দলের মানুষ বলবেন যে না এই সময় পুরো ব্যাপারটা এরকম ঘটে এবং মানুষ কোনো একটা শারীরিক কারণে এই সময় মানুষ হয়তো এই ব্যাপারগুলোকে হ্যালোসিনেট করে বা হ্যালোসিনেশন চলে মানুষের মধ্যে, এবং সেই জন্য মানুষ অনেক ধরনের থিংস দেখে, যেমন বলা হয়ে থাকে এটা মনে হয় একটা মনে হয় ইনকিউবাস, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে সাকিউবাস মনে হয়, হ্যাঁ সাকিউবাস ইনকিউবাস, এটা হচ্ছে ডিমন, এটা হচ্ছে মেল এবং এটা হচ্ছে ফিমেল, এই দুটো ডিমন, এবং এই দুটো ডিমন হচ্ছে তারা হচ্ছে মানে দেখে আর কি, জাস্ট চোখের সামনে দেখে। তো যেটাকে আমরা বোবা ভূত বলি, বোবা জিন, হ্যাঁ বোবা জিন বা বোবা ভূত বলি, এবং আমরা বলি যে কোনো সময় দেখা যায় যে কেউ দেখেন যে একজন পুরুষ মানুষ বসে আছে বুকের উপরে, কেউ কেউ দেখা যায় যে মহিলা মানুষ বসে, এবং সমস্ত ব্যাপারটা শুধু না রাসেল ভাই, আরো অনেক কিছুই দেখে মানুষ, আর অনেক কিছু দেখে, কেউ গলা চিপে ধরছে, কেউ দেখেছে বুড়ি। আমি যে কলকাতার একটা স্টোরি বলেছিলাম, একটা ছেলে সে বলেছিল একটা বুড়ি দেখতো ছাদের সাথে ঝুলে আছে, এক্স্যাক্টলি, এবং অনেকেই বলেন যে এটা বোবা জিদ যদি বলি, অনেকে আবার দেখেন যে এরকমও হ্যালুসিনেট করেন অনেকে, বা অনেকে এটাও দেখেন যে তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে, অবশ্যই হয়, আমাকে নিজেকে আমি ধরেছি, আমি এই স্টোরিটা কখনো বলি না, যদিও বোবা জিন তারপরেও কনভারসেশন আমার সাথে কনভারসেশন হয়েছে। সো আপনাদের কি মনে হয়, এবং আমরা কিন্তু বেশ কিছুটা সময় আরো এই শোটা কন্টিনিউ করব, সুতরাং আপনাদের যদি কিছু মনে হয় বা আমরা আগামী উইকেও এটা নিয়ে আলোচনা করতে পারি, সো আপনাদের যদি কিছু মনে হয় এবং আপনাদের মতামত কি, এটা কি শুধুমাত্র জাস্ট এই স্লিপ প্যারালাইসিস কি শুধুমাত্র শুয়ে থাকার কারণেই, ভুলভাবে শুয়ে থাকার কারণেই হয়, যখন আপনি কিনা চিত হয়ে শুয়ে আছেন এবং আপনার পায়ের বৃদ্ধাঙ্গুল আপনার নাক বরাবর রয়েছে তখনই কি এরকম ঝামেলা হচ্ছে, নাকি পুরো ব্যাপারটা একটা হ্যালুসিনেশন, নাকি সত্যি এই সাকিউবাস বা ইনকিউবাস যদি বলি এই ডিমন, বা আমরা যদি আরো অন্যভাবে বলি আমাদের ভাষা যদি বলি বোবা ভূত বা বোবা জিন যদি আমরা বলি, আপনার কি মনে হয়, আপনি কোনটা বিশ্বাস করেন? আমি জানি যে এটা ম্যাক্সিমাম মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, এক্স্যাক্টলি, মানে দেখা যাবে যে আমার কাছে মনে হয় যে আমরা যারা মোটামুটি এইখানে আছি, আমি বাকিদের কথা বলবো না, বললে এখন আবার মানে আছে এরকম যে অনেকে বলবেন কি কিভাবে আপনি জানলেন যে এত পার্সেন্ট মানুষ, না মানে আমি আমাদের কথা বলছি, আমাদের মধ্যে মোটামুটি 90% মানুষ আমার ধারণা যে এটা
মানে এই ধরনের এক্সপেরিয়েন্স করেছেন, তাদের মধ্যে এই ধরনের অভিজ্ঞতা তাদের মধ্যে রয়েছে। সো আপনার যদি আপনার কাছে এটা কি মনে হয়, এবং আপনি যদি মানে এই এক্সপেরিয়েন্স করেই থাকেন, তাহলে আপনি একটু আমাদের জানাবেন যে আপনার এই ব্যাপারে মতামত কি। এটা কি হ্যালুসিনেশন, এটা কি আসলেই, মানে আপনি কি মানে ব্যাখ্যা করবেন বিজ্ঞান দিয়ে, নাকি আপনি ব্যাখ্যা করবেন অন্য কিছু দিয়ে, সেটা আমাকে জানিয়ে আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনি লিখতে পারেন। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে প্রবীর আমাদের SMS করেছেন বরিশাল থেকে, এছাড়াও SM রনি সিলেট থেকে আমাদের SMS করেছেন, শাহিন আমাদের SMS করেছেন, এবং তিনি বলেন যে আচ্ছা, তিনি বলছেন যে আমার কাছে এই ঘুমানোর প্রবলেম আমার হয়েছিল, এবং আমি ওপর হয়ে শোয়ার থেকে শোয়া অবস্থায় মাথায় হয়েছিল। আচ্ছা, উপর অবস্থায় শোয়ার পরেও তার কিন্তু হয়েছিল, সেটা তিনি বলছেন। এটা বাবুভাবে বলছিলেন যে না, এই ব্যাপারটার মধ্যে অন্য কোনো ব্যাপার আছে আসলে। পুনম আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফয়সাল, এবং আমাদেরকে SMS করছে। আচ্ছা, আজকে যদি কারো সাহস থাকে, আচ্ছা, জন আমাদের SMS করেছেন, আমার এখনো স্লিপ প্যারালাইসিস হয়নি। বাবা, আপনি তো অনেক লাকি। আপনি আজকে, আমি এটাই বলছি, জন আপনার মতো এবং আপনাদের মতো যারা সাহসী মানুষ রয়েছেন, তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আসলে এইভাবে শুলে এরকম কোনো কিছু হয় কিনা, বা না, আমি অবশ্য ট্রাই করতে বলবো না, ডোন্ট ডু দ্যাট। আমার কাছে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন রাতুল ময়মনসিং থেকে, এছাড়াও সোনিয়া আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে সাইদ আশুলিয়া থেকে, নাইস এপিসোড ব্রো। এছাড়াও SMS করেছেন আমাদের এখানে রথি। আমাদের ফেসবুক ফ্যান পেজেও অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন, এবং আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি অনেকদিন পর শুনছেন ভূত FM। ফেরদৌস হাসান রাজ, এছাড়াও সাইদুল ইসলাম লিখেছেন আই লাইক ভূত FM। আরিফ হোসাইন নিলয় লিখেছেন খুব ভালো লাগছে। জাকারিয়া আহমেদ লিখেছেন ফার্স্ট ইমেলটা পড়ুন প্লিজ। আচ্ছা, একটা ইমেল পড়ুন প্লিজ ভাই, আমি আজকে ইমেলটা পড়তে পারছি না, আমার তাকালেই আমার মাথা ঘুরছে। এছাড়া আমাদেরকে ফয়সাল রাব্বি SMS করেছেন, কমেন্ট করেছেন এখানে। এছাড়া আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি সাদিয়া সাজরিন, এছাড়া আমাদের এখানে কমেন্ট করেছেন আরো অনেকেই। আমরা জানি যে অনেকেই হয়তো এর পরেও কমেন্ট করবেন, এবং আমি দেখতে পাচ্ছি যে মানে একটা বিষয় তো আমরা ছুড়েই দিয়েছি সবার দিকে, যে আপনারা এই যে স্লিপ প্যারালাইসিস বা এই যে ঘুমানোর সময় বোবা ভূত বা যাই বল না কেন, সেটা আপনি আপনার দৃষ্টিতে কিভাবে দেখেন বা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, সেটা জানি আমাকে SMS করতে পারেন, কমেন্ট করতে পারেন আমাদের এখানে, ফেসবুক কমেন্ট করতে পারেন, এছাড়া আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে পারেন। সো আমরা একটা বিরতিতে যাব এখন, বিরতির পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। Stay tuned to Radio Futi and don't stop the Futi. Bhoot FM. The night comes alive with Brahmin. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় 1:25 আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার জানাচ্ছি যে এই মুহূর্তে আমাদের সাথে দুজন নতুন অতিথি জয়েন করেছেন। আমি প্রথমে যাচ্ছি আপনার কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং তারপরে আপনি আপনার ঘটনাটা চলে যাবো। আপনার খুব ছোট্ট একটা ঘটনা রয়েছে আপনার কাছে, রাইট? শুনি আমরা ঘটনাটা, বলেন প্লিজ। হ্যালো, আমি মিজান। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। আমি গুলশান 1 থেকে এসেছি। ওকে, শুনি আপনার ঘটনা। আমি বেসিক্যালি যে ঘটনাটি বলতে চাচ্ছি, এটি আমার ছোটবেলায় ঘটে যাওয়া আমার গ্রামের বাড়ির ঘটনা। প্রথমে আমি আমার গ্রামের বাড়ির একটা বর্ণনা দেই। আমার গ্রামের বাড়িটা এরকম একটা জায়গাতে যে ওখানে বাড়িটার প্রায় 3 দিক দিয়েই বাঁশঝাড় অবস্থিত। আর এরকম একটা জায়গাতেই আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। আর আমি ছোটবেলায় নামাজ পড়তাম, প্রায় 4 থেকে 5 ওয়াক্ত নামাজই পড়তাম। আর তখনই একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় অজু করার জন্য বাড়ির পিছনে গেলাম। বাড়ির পিছনে যাওয়ার পরে গ্রাম অঞ্চলে নর্মালি টিউবওয়েল গুলা বাড়ির পিছনেই থাকে। আর ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে বাড়ির পিছনে আবার নদী, ওই নদীর দিকে তাকালাম। নদীর দিকে তাকানোর পরে ওখানে একটা গাব গাছ ছিল। আবার ওখানে আগের যারা আমাদের মানে মুরব্বী আছে তারা বলতো যে ওই জায়গাটা নাকি খুব বেশি একটা ভালো না। আর সেই বিধায় ওখানে তাকানোর পরেই একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, যেটা সেখানে থাকার কথা না। ওখানে নর্মালি ওই সময়ে মানুষ যায় না। আর তারপরে দেখলাম যে একটা সিএনজির মতো কিছু একটা, বাট সেটা স্টিল দাঁড়িয়ে আছে। এটার উপর দিয়ে মানুষের আকৃতির, নিচের দিক দিয়ে মানুষের পায়ের মতো।
তারপরে আমি প্রায় 1 মিনিটের মতো সেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা কোনো নড়াচড়া করছে না। তারপর আমি চিৎকার করলাম। তারপরে সবাই যারা আছে তারা সবাই, আমার নানু তখন ছিল, নানু গেল, বাকিরা যারা আছে সবাই গেল। যাওয়ার পরে সেই জিনিসটা ভ্যানিশ, আর কিছুই ছিল না। তারপরে সবাই নিচে নামলো, দেখলো কোনো কিছুই নেই, কিন্তু সেটা চলেই গেছে এক প্রকার ওখান থেকে। তার কিছুক্ষণ পরে একজন গেল নিচে, যাওয়ার পরে সন্ধ্যার পরে একজন আবার সেই একই জিনিসটা দেখতে পেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, সবাই যখন গেল তখন এটা কি হলো, তখন এটা ছিল না। এটা আমার কাছে খুবই অদ্ভুত বলে মনে হলো। তেমনি আপনাদের কাছে যদি এটার কোনো ব্যাখ্যা থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, আপনার পরবর্তী অতিথির কাছে। এবং ইন দ্য মিন টাইম আপনাদের আরো একবার জানিয়ে দিয়ে আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। চলে যাচ্ছি পরবর্তী অতিথির কাছে। আপনার নাম বলে প্লিজ আপনার ঘটনাটা শুরু করুন। হ্যালো লিসেনার, আমি জয়, এসেছি ধানমন্ডি থেকে। আর এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। এটা ঘটনাটা ঘটেছিল বড় ভাইয়ের সাথে প্রায় 6 বছর আগে। তিনি যখন আর কি আজিম পড়েছিলেন, তো তিনি চাকরি পান এবং চাকরি পেয়ে তিনি ঢাকাতে চলে আসেন। এবং একটা সময় পর তার স্যালারি স্ট্রাকচার ভালো হওয়াতে তিনি চিন্তা করেন যে তিনি নিজে একটা রুম নিয়ে থাকবেন। তো তিনি আজিমপুরে অনেকগুলো বাসা খোঁজার পর একটা বাসা খুঁজে পান, এবং সেখানে বাসাটা ছিল মূলত ছাদের উপরে, রুমটা ছিল ছাদের উপরে। তো রুমটা ছিল মোটামুটি অনেকটা খোলামেলা। তো তিনি তার রুমে যথাসময়ে মালামাল নিয়ে আসেন এবং থাকতে শুরু করেন। প্রথম দিন রাসেল ভাই তার কাছে যে জিনিসটা অড লাগে, যে তিনি খেয়াল করেন যে ছাদের উপরে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। তো তিনি আগ্রহবশত গিয়ে বৃদ্ধ লোককে জিজ্ঞেস করেন যে, চাচা আপনি কি এই বাসাতেই থাকেন? তো বৃদ্ধ লোকটি তার দিকে এমন ভাবে তাকায় যে তিনি রাসেল ভাই খুবই একটু ভয় পান আর কি। তো দৃষ্টিপথে হয়তো কিছু একটা ছিল। তো বৃদ্ধ লোকটি কিছু না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। তো রাসেল ভাই এভাবেই চলতে থাকে। তো এভাবেই 4-5 দিন চলে যায়। তো এক রাতের ঘটনা, তিনি তার ডোর লক করে ভালো মতোই ঘুমিয়ে পড়েছিলেন। তো ঘুমিয়ে পড়ার ঠিক 1 ঘন্টা পরেই রাসেল ভাই তার ঘুম ভেঙে যায় কিছু মানুষের কথা বলা এবং হাঁটা চলার শব্দে। তো তিনি বুঝতে পারেন যে ছাদে কিছু লোক হাঁটাচলা করছে। তো রাসেল ভাই এখানে একটা জিনিস হচ্ছে কি, তার রুমে মূলত 2টা জানালা ছিল, একটা দক্ষিণ সাইডে, একটা হচ্ছে উত্তর সাইডে। উত্তর সাইডে যে জানালাটা ছিল সেটা দিয়ে ছাদের পুরো অংশটাই দেখা যেত, আর দক্ষিণ দিকে জানালাটা দিয়ে খোলামেলা গাছপালা এইসব দেখা যেত আর কি। তো তিনি হেঁটে উত্তর দিকে জানালার দিকে যান এবং জানালা একটা পার্ট খুললেন। তিনি দেখেন যে সেখানে 8 থেকে 10 জন লোক সার্কেল হয়ে দাঁড়িয়ে আছে এবং লোকগুলো ভাসমান অবস্থায়, এবং তাদের প্রত্যেকের গায়ে সাদা কাপড় জড়ানো আর কি। তো তিনি রাসেল ভাই আরো ভয় পান যে যে বৃদ্ধ লোককে তিনি কয়েকদিন আগে দেখেছিলেন সেই বৃদ্ধ লোকটি তাদের সাথে আছে। তো রাসেল ভাই এটা দেখার পর তার হার্টবিট বেড়ে যায়, এবং একটা সময় পর তিনি দেখেন যে সেই লোকগুলো সার্কেলের মতো ঘুরছে এবং তাদের ঘূর্ণন গতিটা আরো বাড়ছে, এবং একটা সময় ঘুরতে ঘুরতে তারা প্রায় চরকির মতো ঘুরতে থাকে। তো রাসেল ভাই এটা দেখার পর তিনি খুবই ভয় পান এবং তার মাথা ঘুরে ওঠে এবং তিনি চিৎকার করে সেন্সলেসে পড়ে যান। তো সেন্সলেস যখন পড়ে যান, তিনি সকালে ওঠেন এবং ওঠার পর তিনি ফিল করেন যে তিনি বিছানায় শুয়ে আছেন এবং তার উপরে একটি চাদর দেয়া, সেটা অনুভব করেন আর কি। তো যাই হোক, যখন তিনি তার যতটুকু মনে আছে যে তিনি রাতে জানালার কাছে সেন্সলেসে পড়ে গিয়েছিলেন। তো কি করে তিনি বিছানার উপরে এলেন আর কি করে তার উপরে চাদরটা টেনে দেওয়া হলো আর কি। তো এটা তার ভিতরে প্রশ্ন জাগে। তো যাই হোক, সেদিন তার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তিনি অফিস মিটিং এ চলে যান এবং অফিসের কার্যকলাপ শেষ করে যথাসময়ে তিনি বাসায় চলে আসেন, এবং যথাসময়ে বাসার সবগুলো কাজ শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নেন এবং ডোরটা ভালো করে লক করে আবার সেদিনের মতো ঘুমিয়ে পড়েন আর কি। তো রাসেল ভাই ঘুমানোর ঠিক 1 ঘন্টা পরে হবে, হঠাৎ একটা ধস একটা শব্দ হয়। শব্দটা শুনে তিনি উঠে বসেন এবং দেখেন যে তাদের ঘরে যে দক্ষিণ দিকে জানালাটা যে ছিল, জানালাটা খুলে গেছে। তো তিনি সেখানে যান এবং দেখেন যে সেখান থেকে ঠান্ডা বাতাস আসছে। তিনি ভাবেন হয়তো জানালাটা ভালো করে আটকানো হয়নি, সেজন্য খুলে গেছে। তিনি যখন রাসেল ভাই জানালা দিয়ে বাইরের দিকে তাকান, তিনি দেখেন যে জানালা থেকে মেবি 20 ফিট দূরত্বে হবে সেই বৃদ্ধ লোকটি, যাকে তিনি গত 2 দিনও দেখেছেন, সেই বৃদ্ধ লোকটি ভাসছে এবং তার দিকে তাকিয়ে
ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাসছে। এটা দেখার পর রাসেল ভাই তিনি আসলে সত্যি খুব ভয় পান এবং সে অবস্থা থেকে জানালা থেকে 2 হাত পিছিয়ে চলে আসেন। ঠিক এই মুহূর্তে আবার পেছনে যে উত্তর দিকের জানালাটা সেটাও খুলে যায়। তো তিনি একবার হাউ করে চিৎকার করে পেছনের দিকে তাকায়, তিনি দেখে যে ছাদের উপরে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। তারা প্রত্যেকে সাদা কাপড় পরা এবং হাত তুলে তাকে ডাকছে। আসলে রাসেল ভাই ঘটনাগুলো তার সাথে এত দ্রুত ঘটতে থাকে যে তিনি আসলে কি করবেন অ্যাকচুয়ালি কল্পনা করতে পারছিলেন না। তো রাসেল ভাই এরপরে যে ঘটনাটি ঘটে তিনি আসলে খুবই ভয় পেয়েছিলেন, আসলে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। ঘটনা ছিল এমন যে তিনি অনুভব করেন কেউ পেছন থেকে তার কাঁধে হাত রেখেছে। তিনি যখন আস্তে আস্তে পেছনে ঘুরে তাকান, তিনি দেখেন যে সেই বৃদ্ধ লোকটি তার এই রুমের ভিতরে তার পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর রাসেল ভাই যিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। তো তার যখন সকালে জ্ঞান ফিরে, তো তিনি অনুভব করেন যে তিনি সে বাসার বাড়িওয়ালাদের রুমে আর কি শুয়ে আছেন আর কি। তো তিনি বাসার কর্তৃকে জিজ্ঞেস করেন যে কিভাবে এলেন। তো বাসার কর্তৃ বলে যে তাদের ফ্ল্যাটের দরজার সামনে নাকি তিনি পড়েছিলেন আর কি। তো রাসেল ভাই তিনি আসলে কোনো কিছু মেলাতে পারেন না, তিনি কিভাবে উপরতলা থেকে নিচতলাতে এলেন, ডোর তো ভেতর থেকে লক করা ছিল। তো যাই হোক, তিনি বাড়িওয়ালাদের সাথে কোনো কিছু শেয়ার না করে তিনি যখন নাকি ফ্ল্যাট থেকে বের হয়ে আসবেন আর কি, তো ড্রয়িং রুমে তিনি একটা ছবি দেখেন এবং ছবিটা খুবই অবাক হন আর কি। ছবিটা ছিল এমন, আপনার যেই বৃদ্ধ লোকটিকে তিনি কয়েকদিন যাবত দেখছিলেন আর কি, সেটা ছিল সেই বৃদ্ধ লোকটির ছবি। তো যাই হোক, তো তিনি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন যে এটা কার ছবি। তো কর্তৃ বলে যে ইনি হচ্ছে তার হাজবেন্ড এবং যিনি প্রায় কয়েক বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা যে বোবা ভূত নিয়ে আমরা যে কথা বলছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকে লিখছেন যে রাসেল ভাই এটা হ্যালোসিনেশন না, আমি নিজেও বেশ কয়েকবার বোবা ভূতের মুখোমুখি হয়েছি, তবে এটাকে খুবই তিনি মানে ভয় না পেয়ে এনজয় করেছেন বলা যেতে পারে। বাবা আপনি এনজয় করেছেন, চমৎকার। তো আপনার নামটা সবার জানা উচিত। আপনি হচ্ছেন রনি আহমেদ অর্ণব, যিনি ভয় না পেয়ে এনজয় করেছেন এবং তিনি বলেছেন এটা ঘুমের যে কোনো অবস্থাতেই হতে পারে। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি বিক্ষোভে লিখেছেন ঘুমের মধ্যে বোবা ধরা এটা আমার কাছে এখন স্বাভাবিক ঘটনা, প্রায় 3 বছর ধরে আমার এই সমস্যা হয়। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এই ব্যাপারে বলছেন যে কেউ বলছেন যে এই উইকে না পরবর্তী উইকে এই ব্যাপারে তিনি কথা বলবেন এবং এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবেন, যেটা আসলে কি সেই কোন ডিমন দেখেন কিনা বা কোন জিন এসে অ্যাটাক করে কিনা, নাকি এটা সত্যিই শুধুমাত্র শোয়ার কারণে, এটা নিয়ে অনেকে কথা বলতে চান। এছাড়া আমাদেরকে হ্যাঁ দেখতে পাচ্ছি যে ইহাম লিখেছেন কুষ্টিয়া থেকে, বাবু ভাই এবং আলিফ ভাইয়ের স্টোরিগুলো অসাম ছিল এবং আমাদেরকে বনি ঢাকা থেকে লিখেছেন যে তার SMS পড়া হয় না। আকাশ আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে জয়। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সত্যম। এছাড়াও পুনম আমাদের SMS করেছেন, লিমন শেরে বাংলা থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে সঞ্জিত SMS করেছেন। এছাড়া আরো অনেকে SMS করেছেন। আমরা আরো একটা ঘটনা শুনবো আলিফের কাছ থেকে, ঠিক এই রিলেটেড যেই ঘটনাটা যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি সেই ঘটনাটা। এবং আমার মনে হয় যে আলিফের সাথেও, আলিফ না আমাদের এখানে ফারনান এখন আছে, ফারনানের সাথে এইরকম একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা আমরা বলছিলাম যে অনেক সময় আমরা শোয়ার সময় এরকম ফিল করি যে আমাদের উপরে কেউ একজন চেপে বসেছে এবং তিনি আমাদের গলা টিপে ধরছেন, কথা বলতে দিচ্ছেন, আমরা হাত নাড়তে পারছি না, পা নাড়তে পারছি না, আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, কাউকে এই মুহূর্তে ডাকা প্রয়োজন কিন্তু ডাকতে পারছি না। এরকম ঘটনা অহরহ সবার সাথে ঘটে। তো আমি এটা বলছিলাম যে এটা কিন্তু ওই যে ইনকিউবাস বা সাকিউবাস বা এরকম কোনো কিছু বা মেল বা ফিমেল ডিমন, নাকি এটা আসলেই মানে নর্মাল একটা ব্যাপার। অনেকে বলেন যে এটা বোবা ভূত, অনেকে বলেন যে এটা বোবা জিন, আবার অনেকে বলেন যে বোবা ভূত বা বোবা জিন হলে এরা কথাও বলে। আপনার কি মনে হয় সেটা জানি অবশ্যই আমাদেরকে SMS করতে পারেন, আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন এবং একইভাবে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন। আমরা মাঝখান থেকে ফারনানের কি হয়েছিল সেটা একটু শুনে আসি এবং আজকে রাতের বেলায় এই ঘটনা শোনার পরে আমার মনে হয় যে অনেকেই খুব সাবধান হয়ে শুবেন, লম্বা হয়ে টান হয়ে অনেকে শোবেন, অনেকে হয়তো পাশ ফিরে শোবেন, অনেকে হয়তো উপর হয়ে শোবেন। কিন্তু আরেকজন আবার বললেনও যে উপর হয়ে শুলেও নাকি এরা অ্যাটাক করে। তো আমি জানতে চাই ফারনান, আপনার কেমন ভাবে অ্যাটাক করেছিল জিনিসটা? ভাই আমি একটু সত্যি কথা বলি যে আমি আসলে কখনো কিন্তু মানে সোজাসুজি হয়ে ঘুমাতে পারি না। আমার কাছে মানে সবসময় হয় ডানে অথবা বামে মানে কাত হয়ে ঘুমাইতে হয়, মানে আমার এটা একটা অভ্যাস অনেক আগে থেকে এটা অভ্যাস। তো আমার লাইফে কিন্তু মানে এই ঘটনাটার আগে কিন্তু কখনোই এরকম কিছু হয়নি, স্লিপ প্যারালাইসিস বা এরকম কিছু একটা কখনোই হয়নি। তো
প্রায় আজ থেকে 7 থেকে 8 দিন আগে মানে হঠাৎ করে যেটা হয় যে আমি আমার ডান কাঁধে আমি ঘুমাইছিলাম, তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি তো জাস্ট একটা সাইড আমি দেখতেছি যে আমার ডান পাশের সাইডটা, বাট সোজাও হতে পারতেছি না, বামেও যেতে পারতেছি না, জাস্ট একদম ডান দিকে মানে ডান দিকে শুয়ে রয়েছি। কিন্তু আমি জাস্ট ফিল করতে পারতেছি যে আমার 2 হাত 2 পা মাথা কোনো কিছু আমি ঘোরাতে পারতেছি না, শুধুমাত্র আমার চোখটাকে আমি ডানে বামে উপরে নিচে ঘোরাতে পারতেছি। আমি সেভাবেই দেখলাম যে আমি আমার রুমের ভিতরে একদম ঘুমানো, আমার যে ফ্যানটা উপরের দিকে চলতেছে যা কিছু রুমে সেই রুমটাই। কিন্তু সব থেকে আশ্চর্য বিষয়, আমার রুমের ঠিক ডান পাশে একটা জানালা থাকে এবং যত অন্ধকারই থাকুক না কেন এই জানালা দিয়ে আমার পাশের যে বিল্ডিংটা সেটা সবসময় দেখা যায়, এবং এটা রাতের বেলাও দেখা যায়, রুমে যদি লাইট অফ থাকে তখনও দেখা যায়। কিন্তু সেদিন আমি সেটাই দেখার চেষ্টা করলাম, দেখলাম যে না, একদম সম্পূর্ণ কালো অন্ধকার। আমার কাছে মনে হচ্ছিল যে আমার রুমটাকে কেউ মানে যদি উঠিয়ে নিয়ে কোন একটা অন্ধকার জায়গায় রেখে দেয় যেরকম লাগবে ঠিক সেরকম একটা অবস্থা, চারিদিকে অন্ধকার অন্ধকার, কিন্তু আমার রুমটা সেটা। আর আমার কাছে মনে হচ্ছিল আমি একটা অন্য ডাইমেনশনে চলে গেছি, অন্য ডাইমেনশনে চলে গেছে। এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু মুভ করতে পারতেছি না, ঠিক আছে, জাস্ট আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার বাসা ঠিকই আছে, কিন্তু আমি ওখানে নাই, আমার যে এক্স্যাক্টলি যে প্লেসটাতে আমার বাসা সেটাতে না। হ্যাঁ, এটাও মনে হয় হ্যাঁ, এটাও হয়। এটা আমার কাছে- এবং মানে আপনি ফারহান নানান ভাবে শুয়ে ট্রাই করে দেখেছেন কি তারপরে যে মানে একটু চেঞ্জ করে বা এটাকে আপনি? না, আমি আসলে মানে আর সেটা এক্সপেরিমেন্ট করিনি, কেননা সেদিন মানে একটু শকড হয়েছে আসলে আমি ঘটনাটা। আপনার কাছে কি মনে হয় এটার ব্যাখ্যাটা কি? আমার কাছে যেটা মনে হয় যে এটা হ্যাঁ অবশ্যই কোন একটা খারাপ কিছু মানে এটার সাথে জড়িত। এটা আমরা যে বলি স্লিপ প্যারালাইসিস, অথবা অনেকে বলে যে উইকনেস এর কারণে হয় বা পেটে প্রবলেম হলে হয়, আমার কাছে মনে হয় না আসলে এক্স্যাক্টলি এটা রিজন। কেননা আমি আরো গভীর কোন অর্থ হয়তো এর পেছনে আছে। কেননা আমি এটা বলবো, কেননা আমি যেভাবে শুয়েছিলাম ঠিক সেভাবে তার কিছুক্ষণ পরে আমি যেটা ফিল করলাম যে আমার ঠিক ডান পাশে যে সাইডটাতে আমি শুয়ে রয়েছি, ঠিক 2 থেকে 3টা মানুষ যদি একসাথে কথা বলে, মানে ঝগড়া করলে যেরকম একটা সাউন্ড হবে না, ঠিক সেরকম হচ্ছে আমার বিছানার ডান পাশে। কিন্তু আমার বিছানার ডান পাশে কে আসবে? আমার পুরো ফ্লোরে আমি একা থাকি, ঠিক আছে? সেটাই তো। তো সেই হঠাৎ করে ঝগড়া মানে এরকম একটা মানে ঝগড়া করছে এরকম একটা সাউন্ড, তো হঠাৎ করে যেটা ফিল করলাম যে মনে হচ্ছে আমার ঠিক খাটের বাম পাশে যে বিছানা থেকে মেঝের দিকে 2 থেকে 3জন মানুষ যদি ঝাঁপ দেয় এরকম সাউন্ড হবে না, ঠিক এরকম একটা সাউন্ড। এবং আমি আরো ফিল করলাম যে হঠাৎ এই ঘটনা হওয়ার সাথে সাথে মানে আমার বডি একদম লুজ হয়ে গেছে, মানে আমার হাত পা মুভ করতে পারতেছে। তো এইটা কিভাবে, এটা কি সাইন্টিফিক? সেটাই বলে একদম। তো সাথে সাথে আমার বডি লুজ হয়ে গেল, এবং সাথে সাথে আমি যেটা দেখলাম যে আমার রুমের ভিতরে ভয়ানক ভাবে লাইট আসতে শুরু করছে। আমি কিন্তু একটু আগে বললাম যে আমি কিন্তু অন্ধকার জায়গায় ছিলাম, লাইট আসতে শুরু। লাইট গুলো কোন দিক দিয়ে আসছে? লাইট গুলো আমার জানালা দিয়ে আসতেছে। লাইট বলতে কি মানে ওটা দিন, ঠিক আছে? মাই গড, আমি তো ফুল ঘটনা থেকে বলিনি, মানে ওটা মানে তখন আমি বলি যে মানে ওই জিনিসটা লাভ দেওয়ার পরে আমার বডি লুজ হয়ে গেল, এবং সাথে সাথে দেখলাম যে আমার জানলা দিয়ে প্রচন্ড লাইট আসতেছে, মানে পুরো ঘর লাইটে আলোকিত। আমি তখন ফিল করলাম যে না, এটা তো দিন, ডে, তো দিনই আছি, রাত তো। এবং সাথে সাথে আমি যেটা করি অলওয়েজ, যে আমার বিছানার বাম পাশে আমি যেটা করি যে একটা টর্চ লাইট আর একটা ফোন, আমার যে ফোনটা সাথে নিয়ে আমি সাথে সাথে ফোনটা নিয়ে চেক করলাম যে কয়টা বাজে, দেখি 10:45 AM। আচ্ছা, সকাল 10টা। ওকে, তো এটা তো, এবং তারপরে যেটা হলো, তারপরে আমি বিছানা থেকে উঠে মানে চিন্তা করলাম যে কিছুক্ষণ আর একটু পরেই উঠি, মানে আর কিছুক্ষণ 12টার দিকে উঠি, এরকম কিছু একটা। এবং আপনি বিশ্বাস করবেন আসলে আমি যখন আবার শুতে গেলাম 5 মিনিট পরে আবার ঠিক একই জিনিস, এবার আমি ওর অন্ধকার দেখতেছি না, সেই দিনের বেলায় আমাকে মনে হচ্ছে যে আমার বুকের উপরে কেউ একজন বসা। আচ্ছা, এবং সাথে সাথে তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি যা দোয়া কালাম পড়ি সেটাই বলার চেষ্টা করি। আমি সাথে সাথে আমাদের যে কলমা সেটা পড়া শুরু করলাম, এবং আমার কাছে যখন আমি কলমাটা পড়া শুরু করলাম আমার কাছে মনে হচ্ছে যে আমার উপর টর্চার আরো বেড়ে গেল, মনে হচ্ছে যে আরো অনেক চাপ দিতেছে আমার উপরে। তো এরকম করতে করতে একটা সময় আমি জাস্ট আমার ওই কলমাটাই মনে আছে, আমার কিছুই মনে আসতেছিল না সেই সময়টাতে, বারবার এটা পড়তেছিলাম। এক সময় 5 থেকে 10 মিনিট পরে আমি ফিল করলাম যে না, আমি আবার হালকা হয়ে যেতেছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে কলমাটা পড়ার সাথে টর্চার বেড়ে গেছে। এবং সাথে সাথে আমি বিছানা ত্যাগ করলাম। এখন আপনি বলেন আসলে ভাই, দিনের বেলা মানে কিভাবে এটা সম্ভব? এটা যদি গভীর রাত্র হইতো একটা কথা ছিল, এবং এটা যদি আমার ড্রিমও হইতো তাহলেও মানে আমি বুঝতে পারতাম যে না, হয়তো স্লিপ প্যারালাইসিস এরকম। অনেকের এরকম হয়, কিন্তু অনেকে এরকম জেগে বসে, ইভেন এরকমও আছে অনেকে চেয়ারে বসে অফিসে কাজ করতে করতে মাঝখানে এরকম হয়ে গেছে। এই জিনিসগুলো হয়, এবং তখন চারিদিকটা অপরিচিত মনে হয়, চারিদিক অন্যরকম লাগে, কোনো কিছু মাথায় ঢোকে না যে কেন এরকম হচ্ছে। সো আমরা এই ব্যাপারে আরো গল্প চাই, আরো
আরো ঘটনা চাই। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ফারহান। আপনাকে অনেক ধন্যবাদ রাসেল। হ্যাঁ, এরকম একটা চমৎকার ঘটনা শেয়ার করার জন্য। এবং আমরা আসলে আমার শুরুর দিকে শরীর অনেক খারাপ লাগছিল, ঘটনা শোনা শুনে মনে হয় এখন একটু ভালো লাগছে। বাট আমাকে মাফ করবেন, আজকে যারা হচ্ছে মানে মোটামুটি মানে আমি আপনাদের সাথে পার্টিসিপেট করতে পারলাম না। সবাই ঘটনা বলছেন একে একে, আমি খুব একটা বেশি পার্টিসিপেট করতে পারিনি। আজকে SMS কম পড়েছি, আজকে ইমেল পড়িনি একেবারে, আজকে ফেসবুকের কমেন্টও কম পড়েছি। বাট নেক্সট উইকে ডেফিনেটলি অন্যরকম হবে আল্লাহ যদি চান, এবং আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আরো অনেক সুস্থ হয়ে ফিরে আসবো। নিশু আমাদের এখানে লিখেছেন নেক্সট উইকে 2টা অডিও পাঠাবো। ও থ্যাংক ইউ সো মাচ, আমি সবচেয়ে বেশি খুশি হই এই ধরনের কোনো কিছু শুনলে। অ্যাডমিন আমাদের এখানে SMS করেছেন যে রাসেল ভাই তিনি, আচ্ছা আমি ঠিক বুঝি নাই, আমাদের এখানে আফজাল SMS করেছেন এবং সেকেন্ড স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে। এমডি সোফাত আমাদের SMS করেছেন, তুলন আমাদের SMS করেছেন এবং তিনি ভূত ফিল্মে অনেক ইন্টারেস্টেড তাই জানিয়েছেন। সাকিব রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, ঘটনাগুলো জোস লিখেছেন। মারজান আমাদের এখানে SMS করেছেন, স্লিপ প্যারালাইসিস হয় তাদের সাথে যাদের হারিয়ে গেল SMSটা আমি মিস, আচ্ছা যাদের তিনি বলছেন যে ফোটনস আর আচ্ছা তিনি অন্য ব্যাপারে বলছেন যে, আচ্ছা আমার মনে হয় যে মারজান আপনি যদি পারেন তাহলে এটা আমাদেরকে ইমেল করে জানাতে পারেন, তাহলে আমরা সবাইকে একটু সুন্দর করে জানাতে পারি জিনিসটা বুঝিয়ে যদি আপনি বলতেন, তাহলে আমরা পুরো ব্যাখ্যাটা ওইভাবে দিতে পারতাম। রাইট, আমার মনে হয় যে আপনি বুঝতে পেরেছেন আমি কেন বলছি এই জিনিসটা, যে একটু যদি ইলাবোরেট করে বলতেন আমাদের সবাইকে, কারণ এই ছোট্ট করে বললে এখন অনেক কিছুই অজানা থেকে যাবে অনেকের। আমাদের কাছে দেখতে পাচ্ছি তিমাত SMS করছেন ময়মনসিংহ থেকে, ইহাম আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে বনি ঢাকা থেকে, এবং আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি ফেরদাউস ময়মনসিংহ থেকে। এছাড়াও আমাদের এখানে SMS করেছেন মিরাজ, এবং তিনি তিনি বলছেন ভয় পাচ্ছেন আজকে, আর কিছু নিয়ে ভয় না পেলেও এই যে লাস্টে আমরা যে আলোচনা করলাম এই যে বোবা জিন, বোবা ভূত বা স্লিপ প্যারালাইসিস যাই বলেন না কেন, এইটা নিয়ে আজকে রাতের বেলায় কিছু ঘটনা যে ঘটবে এবং আমরা যে আগামী সপ্তাহে পাবো এই বিষয়ে মোটামুটি আমি নিশ্চিত হয়ে গেছি। আমাদের এখানে দেখতে পাচ্ছি SMS করেছেন খুলনা থেকে রেডিও ফুর্তি, আচ্ছা অন কবে হবে? আচ্ছা অনেকেই বলছেন যে আগে ভূত FM শুনলে তিনি খুব ভয় পেতেন, এখন শুনলে ভয় পান না। ভাই আমার যেটা মনে হয় কি যে আপনি একটা নতুন জায়গায় গেলেন এবং নতুন জায়গায় দেখলেন, এক্সপেরিয়েন্স করলেন, এবং মানে মাঝে মাঝে এরকম হয় কিন্তু যে আপনি এক সময় ভাবলেন কি এখানে তো থাকছি তো আজকে মানে আজকে না একটু অমনোযোগী হলাম, এই সমস্ত কারণেও কিন্তু হয়। সো আমি সেদিন একটা ইমেল পেলাম, আমার খুব ভালো লেগেছে, যে অনেকে বলেন যে ভয় পাই না, আমার কাছে এখন ভয় কম লাগে, মজা বেশি লাগে, কারণ আমি দেখেছি বের করে যে 2012 থেকে তার পরবর্তী সময় পর্যন্ত নাকি ঘটনাগুলো আরো অনেক বেশি ভালো। আমি এটা বারবার করে বলি, আমরা প্রতিনিয়ত ঘটনা আরো কিন্তু ভালো ভালো পাচ্ছি, কারণ যারা আসছেন তাদেরকে আগের চাইতে বেটার ঘটনা পাঠাতে হচ্ছে বলেই সেগুলো সিলেক্টেড হচ্ছে। আপনি এখনকার ঘটনাগুলো যদি কেউ উল্টা দিক থেকে শুনতে শুরু করেন ভূত FM, আজকের এপিসোড থেকে ধীরে 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 আপনি প্রথম এপিসোডের দিকে যাবেন, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। যাই হোক, আমাদের এখানে আরো অনেকেই কমেন্ট করছেন। খুলনা থেকে আমাদের এখানে কমেন্ট করছেন দেখতে পাচ্ছি মারুফ আর রশিদ, এছাড়া আমাদের MD হুসাইন লিবিয়া SMS এখানে কমেন্ট করেছেন আমাদের ফেসবুক পেজে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের যে ভূত FM এর পেজ রয়েছে সেখানে আরো অনেকেই দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কমেন্ট করে যাচ্ছেন। তিনি বলছেন যে এতটা ইন্টারেস্টিং লাগছে যে ওয়াশরুমে যেতেও তিনি ভয় পাচ্ছেন, তার মানে ভয়ঙ্কর লাগছে, ইন্টারেস্টিং এর চেয়ে বড় যেটার ব্যাপার। অনেকদিন পর শুনছেন, ভালোই লাগছে লিখে। আচ্ছা আগেটা লিখেছেন আশরাফ রহমান, এর পরেরটা লিখেছেন মৌ। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের এখানে কমেন্ট করেছেন, কিন্তু হাতের যে সময় রয়েছে সেই সময় বলছে বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের আরো একটা ঘটনা শোনাতে পারবো আমরা। সুতরাং আমি তার আগে বিদায় নিয়ে নিই। আমি আগে থেকে বলছিলাম যে আজকে আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাই, সো একটা ছোট্ট বিরতি আছে এবং তারপরে আপনাদের একটা অডিও ক্লিপ রয়েছে। তার আগে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে। কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক রাত 11:59 ভূত FM নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তার আগে জানিয়ে দিই যে কিভাবে আমাদের ঘটনা পাঠাবেন। ঘটনা পাঠানোর নিয়মটি হচ্ছে আমাদেরকে ইমেল করুন আপনার ঘটনাগুলো, আপনার জানা বা আপনার শোনা যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি
ফুর্তিতে থাকবেন। আগামী সপ্তাহে আরো ভালো ঘটনা নিয়ে আপনাদের সামনে আসার প্রত্যাশা রাখি আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। Night comes alive. হ্যালো, আসসালামু আলাইকুম রাফেল ভাই, আমি শারমিন বলছি নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন এটা জানতে চাবো না, কারণ আপনি অলওয়েজ ভালো থাকেন এবং আশা করি ভবিষ্যতেও ভালো থাকবেন। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করতেছি আপনার ভালো লাগবে। ভালো লাগলে ঘটনাটা শেয়ার করবেন প্লিজ। ঘটনাটা হচ্ছে, আমি একটা রেস্টুরেন্টে জব করি, আমি সেখানে ম্যানেজার। সো বেসিক্যালি আমি এভরিডে কাজে যাই না, মানডে টু ফ্রাইডে। তো মানডে টু ফ্রাইডে আমি কাজে যখন যাই আমি ট্রেন ইউজ করি, কারণ আমার বাসার থেকে আমার কাজের জায়গা অনেক দূরে। আমার কাজে যেতে 1 ঘন্টা সময় লাগে। তো আমি এর জন্য ট্রেন ইউজ করি। তো ট্রেনে যখন আমি যাই তখন এভরিডে আমি যখন কাজে যাই তখন আমার সাথে আমি কন্টিনিউ অনেক মানুষকে দেখতে পাই। আমি প্রায় 3-4 বছর ধরে ট্রেনে করে কাজে যাচ্ছি। তো আমার সাথে আমি আরো কয়েকজনকে দেখতে পাই যে একই সময় তারা ট্রেন ধরতেছে। তো ঠিক এরকমই একটা কাপলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাপলটা, আমি যখন ট্রেনে উঠতাম তারা ঠিক আমার স্টপের আগে অথবা হ্যাঁ, আমার স্টপের আগেই তারা ট্রেন ধরত। তো আমি যেখানে ঢুকতাম এভরিডে আমি সেম জায়গা দিয়ে ঢুকতাম ট্রেনে। তো ওই জায়গাটার মধ্যেই আমি তাদেরকে দেখতে পেতাম, ওই বগিটার মধ্যে তারা এক জায়গায় বসে থাকত এবং আমি অলওয়েজ তাদের সামনাসামনি হয়ে বসতাম। তো বসার পরে আমি তাদের সাথে কখনোই কথা বলিনি। আজকে প্রায় 3-4 বছর ধরে আমি সেম জায়গায় কাজ করতেছি, তাদের সাথে আমি কখনোই কথা বলিনি বা তারাও আমার সাথে কথা বলে নাই। জাস্ট আমাকে দেখলে ওরা একটা স্মাইল দিত, আমি একটা স্মাইল দিতাম, that's it। তো একদিনের ঘটনা। তো আমি যখন ট্রেনে উঠলাম আমি আজকে খেয়াল করলাম যে মহিলাটা নাই, শুধু লোকটা বসে আছে। লোকটা পেপার পড়তেছে, লাইক প্রতিদিনই তারা পেপার পড়তো, কেউ কারোর সাথে কথা বলতো না। মহিলাটাও কথা বলতো না লোকটার সাথে, লোকটাও কথা বলতো না তাদের সাথে, বাট তারা দুজন একসাথেই বসতো। তো আমি এটা ধারণা করে নিছিলাম যে তারা হয়তো বা হাজবেন্ড ওয়াইফ হবেন। তো আজকে আমি দেখলাম যে মহিলাটা নাই। তো নাই দেখার পরে আমি খুব কিউরিসিটি ফিল করলাম, খুব কিউরিয়াস হয়ে আমি তার কাছে গেলাম, গিয়ে তারে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, তো আমার সাথে যে মহিলাটা থাকে উনি কে? তখন সে আমাকে বললো যে মহিলাটা তার ওয়াইফ। আমি বললাম যে ও কোথায়, আজকে তাকে নেই কেন, আমি তাকে আজকে দেখতে পাচ্ছি না কেন? তখন সে বললো যে আজকে সে সিক, কালকে আসবে। তো ঠিক আছে, জানতে পারলাম, কথায় কথায় জানতে পারলাম তারা একই কোম্পানিতে জব করে। তো এনিওয়ে, সেদিনের মতো আমি চলে গেলাম কাজে। পরের দিনের ঘটনা, পরের দিন আজকে পরের দিন দেখলাম যে মহিলাটা আসছে কাজে, অথচ লোকটা নাই এবং ঠিক সবসময়ের মতোই পেপার পড়তেছে। তো যাই হোক, আমি মহিলাটার পাশে যেয়ে বসলাম এবং তাকে হাই, হ্যালো, হাউ আর ইউ এগুলা বলে তাকে জিজ্ঞেস করলাম যে তোমার শরীর আজকে কেমন, কালকে তো সিক ছিলা তুমি, আজকে কেমন ফিল করতেছো? এখন মহিলাটা অনেক সারপ্রাইজড হয়ে গেল। সারপ্রাইজড হয়ে আমাকে জিজ্ঞেস করলো যে আমি সিক তোমাকে কে বললো? তখন আমি বললাম যে কেন, তোমার হাজবেন্ড, তোমরা যে প্রতিদিন কাজে যাও এটা আমি দেখি, এর জন্য আমি অ্যাকচুয়ালি কিউরিসিটি ফিল করে তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছি যে তুমি কোথায়। তখন সে বললো যে তুমি সিক। তখন মহিলাটা আরো সারপ্রাইজড হয়ে গেল। সারপ্রাইজড হয়ে প্রায় 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পর্যন্ত সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল। তারপরে সে আমাকে বলল
যে তার হাজবেন্ড আজ থেকে 6 বছর আগে মারা গেছে। ওই কোম্পানিতে, ওনারা একটা কোম্পানিতে জব করতেন, সেই মেশিনের সাথে আঘাত পেয়ে তার হাজবেন্ড মারা যায় 6 বছর আগে। তো সেই সুবাদে আহ, এখনো ওখানে সে জব করে এবং তার একটা ছেলে আছে, সেই ছেলেকে সে টেক কেয়ার করে। তখন আমি তাকে বললাম যে না, আমি এভরিডে তোমাদেরকে দেখি, তোমরা একসাথে কাজে যাও, কেউ কারোর সাথে কথা বলো না, তুমি পেপার পড়ো, তোমার হাজবেন্ডও পেপার পড়ে। ফলে পরে মহিলাটা আমাকে বলল যে না, এটা হতে পারে না। তো মহিলার সাথে একই কোম্পানিতে কাজ করে আরেকজন ছিল। আম, তখন সে তাকে ডেকে আমাকে বলল যে তুমি আর কি আমাকে বোঝাতে বলল যে অ্যাকচুয়ালি সে যেটা বলছে সেটা সত্যি। বাট আমি তো নিজের চোখে বিশ্বাস করব নাকি ওই মহিলাটা যেটা বলতেছে সেটা বিশ্বাস করব, আমি অনেক কনফিউজড হয়ে গেলাম। তারপরে যাই হোক, আমি আরো খবর টবর নিলাম মহিলাটার সাথে। একদিন আমি সেই কোম্পানিতেও গেলাম এটার সত্যতা জানার জন্য। তখন আমি দেখলাম যে আসলে লোকটা মারা গেছে। এরপরের থেকে আমি কখনো ওই লোকটাকে আর দেখি নাই, এবং হয়তো বা থাকলেও থাকতে পারে। আমি আর সেই মহিলাটার সাথে একই বগিতে ট্রেনে আর কখনোই উঠতাম না। রাসেল ভাই, এই এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই যে আসলে লোকটা কে ছিল। এটাই ছিল আমার ঘটনা।